হুম, ওখানে ইনপুট ডিভাইস দিছিলেই না। ইনপুট ডিভাইস তো স্যার অটো আসে স্যার, ই ঢুকাইলে এগুলো অ্যাপ আসে। ইনপুট ডিভাইস দিছিলেই না। আচ্ছা বলো তো এখন ঠিকঠাক আছে কিনা, একটু বলো। এখন কি শুনতে পাচ্ছ? আচ্ছা বলো তো এখন ঠিকঠাক আছে কিনা, একটু বলো। ওকে, এখন কি তাহলে ঠিক আছে? জি জি জি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তাহলে এখন ঠিক আছে। ওকে ওকে, চলেন চলেন চলেন, তাহলে চলে যাচ্ছি আমরা। হুম, জি এখন ঠিক আছে। তাহলে তো এই প্রশ্নটা তো তোমরা বুঝতে পারো না, এই যে কি আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে আমরা এটা আমি শুরু থেকে আবার বলছি, একটু খেয়াল করেন কি আলোচনা আসলে। হ্যাঁ, দেখেন, বলা হচ্ছে স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট, পূর্ববর্তী কোনো চিন্তা ছাড়া, প্রিপারেশন এন্ড প্র্যাকটিস, তথা পূর্ববর্তী কোনো চিন্তা, প্রস্তুতি, কোনো কিছু ছাড়াই যে বক্তব্য, তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা দেখি মানে এক কথায় তুমি হঠাৎ করে একটা বক্তৃতা, মানুষের বলে না এই তুমি আজকে বক্তৃতা দিবা, মানে কোনো তোমার চিন্তা নাই, প্রস্তুতি নাই, অনুশীলন নাই, কোনো কিছু নেই, হুটহাট একটা বক্তৃতা, তাকে আমরা বলি হচ্ছে এক্সটেম্পোর স্পিচ। এই যে এক্সটেম্পোর স্পিচ তাকে বলে থাকে। আর দেখো, ফ্রি স্পিচ মানে হচ্ছে বাক স্বাধীনতা সম্পন্ন, যেটা বাক স্বাধীনতা তথা হচ্ছে বাক স্বাধীনতা সম্পন্ন যে বক্তৃতা, তাকে বলা হয় যে ফ্রি স্পিচ, মুক্ত মুক্ত কথা, মুক্ত বক্তব্য, যাকে আমরা বলে থাকি। দেখো, তোমার হচ্ছে মাইদেন স্পিচ, মাইদেন স্পিচ মানে হচ্ছে প্রথম বক্তৃতা। প্রথম বক্তৃতা, প্রথম যে বক্তৃতা, তাকে বলা হচ্ছে মাইদেন স্পিচ। এটা পরীক্ষায় অনেকবার আসছে, বুঝছো, অনেকবার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখো, রোজিং স্পিচ মানে হচ্ছে উদ্দীপক জাতীয় বক্তব্য। হ্যাঁ, উদ্দীপক জাতীয়, হ্যাঁ, উদ্দীপক জাতীয় বক্তব্য, তাকে বলা হয় হচ্ছে, হ্যাঁ, জি 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 জি, পূর্ব প্রস্তুতিহীন বক্তব্য দেওয়াকে কি বলে? খ হবে। জি জি, ফার্স্ট থেকে পড়ান, ফার্স্ট থেকেই তো পড়াইলাম ভাইয়া, ফার্স্ট থেকেই তো দিলাম। আশা করছি আপনারা এখন ক্লিয়ার হয়েছেন। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটা কি ক্লিয়ার? এখানে বিশেষ করে এইটা, এই যে এটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। তাহলে এই টপিকটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তথা হচ্ছে যাকে আমরা বলি হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ যাকে আমরা বলি। ওকে, চলে আসেন এরপর 2 নাম্বারটা কি আছে? হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। হ্যাঁ, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম তথা নিচের কোন শব্দটা যেটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই মিন করে, কোন শব্দটা দেখি আমরা একটু। দেখো, মেমোরেন্ডাম, আমরা জানি কোন শব্দের শেষে যদি ইউএম থাকে সেক্ষেত্রে আমরা কি, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে কি সিঙ্গুলার। আর যদি তোমার এখানে এ দেয় মেমোরেন্ডা, হ্যাঁ, ইউএম থেকে যদি এ ব্যবহার করি, যেমন ডাটাম থেকে ডাটা, হ্যাঁ, আমরা ব্যবহার করতে মেমোরেন্ডাম থেকে মেমোরেন্ডা, তাহলে এটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তাই এই শব্দটা হচ্ছে আমার সিঙ্গুলার শব্দ, প্লুরাল হচ্ছে এটা। দেখো, স্টিমুলাস থেকে মানে ইউএস থাকলে কি দিতে হয়? আই দিতে হয়। স্টিমুলাস থেকে স্টিমুলি, তাই না? এটাও কি, এটা তাহলে এটা সিঙ্গুলার শব্দ। এবার দেখো, ওসিস, ওসিস আমরা জানি এই যে আইএস থাকলে কি দিতে হয়? তোমার ইএস দিতে হয়। ওসিস, ওয়াসিস, তাহলে উদ্যান, এটাও কি তোমার, এটাও হচ্ছে তাহলে আমাদের সিঙ্গুলার শব্দ। ওকে, আর দেখো এই যে ডাইস যে শব্দটা ভাইয়া, ডাইস যে শব্দটা, এটা কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলার প্লাস প্লুরাল উভয় জায়গায় একই ব্যবহার হয়। যদিও যদিও দেখো এই যে ডাই, ডাই আর হচ্ছে তোমার ডাইস, ডাইটা হচ্ছে সিঙ্গুলার আর ডাইসটা হচ্ছে প্লুরাল। যদিও আগে এরকমটার ব্যবহার হতো, কিন্তু মডার্ন ইংলিশে, আপডেট গ্রামারে এটা ডাইস, এটা সিঙ্গুলার প্লুরাল উভয় জায়গায় এটা ব্যবহার হয়। ডাইস কোনটা? ওই যে তোমরা যে লুডো খেলার যে ছক্কা মারে না, ছক্কা, এই যে ছক্কা, হ্যাঁ, যেটাকে তোমরা ছক্কা মারো আর কি, ছক্কা, ওটাই হচ্ছে আমাদের ডাইস। ওকে, সো আমরা অ্যান্সার নিব হচ্ছে সি নাম্বারটা, তাই না ভাইয়া? সো অ্যান্সার নিচ্ছি আমরা সি নাম্বারটা। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো, বুঝতে পেরেছো। ওকে, বইয়ের কত পেজ? এটা কি কোনো বইয়ের পেজ পাগলা? হ্যাঁ, সুমাইয়া ইসলাম সুমু, তুমি কি রেগুলার ক্লাস করো না ভাইয়া? ওকে, চলো 2 নাম্বার শেষ, 3 নাম্বার চলে আসো। সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব। এই দেখো, ফার্স্ট তথা
এই যে নিচের কোন বাক্যে ফার্স্ট শব্দটি অ্যাডভার্ব হিসেবে বসেছে, এই রিলেটেড একটা কোশ্চেন তুমি দেখবা 100% পাওয়া ভাইয়া। এই রিলেটেড একটা কোশ্চেন প্রতি বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসেই, এটা যে একটা শব্দ দিয়ে এটা এটা বাক্যে মানে অ্যাডভার্ব কোথায় হয়েছে, যে এই শব্দটা চারটা বাক্যে চারটা পার্টস অফ স্পিচ হয়েছে, কিন্তু কোন বাক্যে অ্যাডভার্ব হয়েছে, কোন বাক্যে ভার্ব হিসেবে বসছে, কোন বাক্যে প্রেপোজিশন হিসেবে বসছে, কোন বাক্যে নাউন হিসেবে বসছে, এরকমটা জানতে চাওয়া হয়। এখান থেকে পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন আসে। দেখো ডোন্ট ড্রাইভ, হ্যাঁ ডোন্ট ড্রাইভ, হ্যাঁ সো ফাস্ট, এই দেখো তাহলে এই দেখো ফাস্ট, এই ফাস্ট মানে কি ভাইয়া দ্রুত, তাই না? এই যে দ্রুত, ডোন্ট ড্রাইভ সো ফাস্ট মানে অতি দ্রুত গাড়িটা চালায়ও না। দেখো তো এই ফার্স্টটা কাকে, ড্রাইভকে মডিফাই করছে। তা ড্রাইভটা কি ভাইয়া, ড্রাইভটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বকে যেটা মডিফাই করে তাকে আমরা কি বলছি, অ্যাডভার্ব। মানে এর শুরুতে আমরা অ্যাডভার্বটা পেয়ে গেলাম, তাই না? আমরা শুরুতেই অ্যাডভার্বটা পেয়ে গেলাম। ওকে, দেখ এরপরে টেকনোলজি ইজ এক্সপ্যান্ডিং, হ্যাঁ এটা বিস্তৃত হচ্ছে, বাড়ছে একটা ফাস্ট পেস, হ্যাঁ খুব দ্রুত গতিতে। এই দেখো আর্টিকেল আসছে, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, তাহলে চোখ কান বন্ধ করে বলা যায় এটা কি, এই ফার্স্টটা হচ্ছে আমার কি, হ্যাঁ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমার দুইটা হয়ে গেল। এবার দেখো মুসলিমস ফাস্ট, এই দেখো ফাস্ট মানে কি, এখানে রোজা রাখা, কারণ ফাস্ট মানে কিন্তু রোজা, হ্যাঁ এখানে হচ্ছে কি রোজা রাখা, মুসলমানরা রোজা রাখে, তাহলে রোজা রাখা অর্থ হলে তাহলে এটা কি হবে ভাইয়া, ভার্ব হবে, ডিউরিং রমজান চলাকালীন। ওকে, দেখো উষাসী ওয়েন্ট গিয়েছিল অন আ 24 আওয়ার ফাস্ট, এই দেখো হ্যাঁ 24 ঘন্টার একটা, তাই না ভাইয়া? তো সেই ক্ষেত্রে দেখো তাহলে এটা কি হয়েছে, এটা আমাদের নাউন হিটে, এই দেখো 20 আওয়ার 24, এই যে 24 এটা হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ, তাই না? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউন, টু ডিটেক্স, তার মানে এটা কি নাউন হিসেবে আসলো। সো আমার কে চেয়েছে কি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব কোনটা পেয়েছি, এই যে এ নাম্বার অপশনে, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি এ নাম্বার অপশন। ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। ওকে ভাইয়া, জি থ্যাংক ইউ। এরপর চলো 4 নাম্বার কোশ্চেন। ইট ওয়াজ আ কাওয়ার্ডলি অ্যাটাক অন আ ডিফেন্সলেস ম্যান। এই দেখো ইট ওয়াজ আ কাওয়ার্ডলি অ্যাটাক, খেয়াল করো ভাইয়া, বলছে কাওয়ার্ডলি এখানে কি হবে, এই দেখো এখানে এ আসছে, এই দেখো এরপরে কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আসছে, তাই না? এই দেখো দুইটা ওয়ার্ড, তাহলে আমরা জানি অ্যাটাক মানে কি আক্রমণ, তাই না? অ্যাটাক শব্দের অর্থ কি আক্রমণ, নট আক্রমণ করা, এখানে আক্রমণ, তাহলে এটা কি নাউন হইল, নাউনের আগেটা কি হবে অ্যাডজেক্টিভ, তাহলে তাই না? কারণ আমরা জানি এই দেখো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে কি, আর একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। সো এবং এখানে একটা কথা দেখো, আমরা শুধু মনে করি এলওয়াই থাকলে কি সেটা অ্যাডভার্ব হবে, নো, এলওয়াই থাকলেই যে অ্যাডভার্ব হবে বিষয়টি এরকম না। আমরা রুলসটা পড়েছিলাম, দেখো তোমাদের মনে পড়ে যে নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না ভাইয়া? ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, আর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব। ওকে, আশা করছি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরে, হ্যাঁ ওকে, তাহলে আমরা অ্যান্সার নিব কি বলতো, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই দেখো শুরু তুমি যে এলওয়াই দেখে অ্যাডভার্ব দাগাবা, এটা এক্সাম পরীক্ষা প্রশ্ন যিনি করেছেন প্রশ্নকর্তা উনিও বুঝেন যে ওটা চোখ বন্ধ করে এটা অ্যাডভার্ব দাগাবে, কিন্তু আসলে অ্যাডভার্ব না, অ্যান্সার হবে কি অ্যাডজেক্টিভ, তাই না ভাইয়া? সো অ্যান্সার নিচ্ছি আমি বি নাম্বারটা, তথা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ওকে চলো এরপর চলে যাচ্ছি। দ্য রিভার ফ্লো প্রবাহিত পাস্ট দ্য ভিলেজ, এই দেখো দ্য রিভার ফ্লো মানে কি ভাইয়া প্রবাহিত হওয়া, তাই না? প্রবাহিত হওয়া। ওকে, একটু খেয়াল করে দেখো, দ্য রিভার ফ্লো পাস্ট দ্য ভিলেজ, হ্যাঁ নদীর পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে সরি গ্রামের পাশ দিয়ে নদী প্রবাহিত হয়, হ্যাঁ গ্রামের পাশ দিয়ে, তাহলে পাশ দিয়ে, কিনারা দিয়ে, সাইড দিয়ে, তাহলে সেই অর্থে কি বলতো ভাইয়া, হ্যাঁ পাশ কিনারা দিয়ে, তাহলে ডেফিনেটলি চোখ বন্ধ করে বলা যায় এটা কি, হ্যাঁ প্রেপোজিশন। এখানে পাস্ট মানে কি তোমার অতীত অর্থ দিচ্ছে না, তার মানে পাস্টে দেখো এই যে এটা কি ভিলেজ, এটা কি নাউনের আগে বসছে, এটা নাউনের আগে বসে এবং এটার সাথে একটা সম্পর্ক তৈরি করেছে, এই যে দেখো দ্য রিভারের সাথে সম্পর্ক তৈরি করেছে, তাহলে প্রিপোজিশনের কাছে এটা সম্পর্ক তৈরি করা, তার মানে এটা নাউন হবে, নো অ্যাডভার্ব নো ভার্ব, এটা কি প্রেপোজিশন, তাই না? এটা হচ্ছে একটা প্রেপোজিশন। ওকে, মাশাআল্লাহ, দেখে সকলেই পারছো, থ্যাংক ইউ। হ্যাঁ সকলেই অ্যানসার করার চেষ্টা করবেন, জি সকলেই অ্যানসার করার চেষ্টা করুন। চলেন এরপর চলে যাচ্ছি। ইহানা স্লিপস ওনলি ফর 4 আওয়ার্স আর নাইট, রাতে মাত্র 4 ঘন্টা ঘুমায়, হ্যাঁ
দেখো ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব স্লিপস, স্লিপসটা কোন প্রকারের ভার্ব হবে? দেখো তো, ইহানা স্লিপস, ইহানা ঘুমায়, ইহানা ঘুমায়, ঘুমায়, ঘুমায়। দেখো তো ভাইয়া, এই স্লিপস এর কি অবজেক্ট আছে? এর কি অবজেক্ট আছে বলো? অবজেক্ট কি? নেই, তাই না? অবজেক্ট নেই। যে ভার্বের অবজেক্ট নেই, অবজেক্ট নেই, তাকে আমরা কি বলি? ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? ইনট্রানজিটিভ ভার্ব। কারণ আমরা জানি যে অবজেক্ট গ্রহণ করার দিক থেকে ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। দেখো ট্রানজিটিভ, এই দেখো একটু খেয়াল করে দেখো, ট্রানজিটিভের বাংলা কি জানো? সকর্মক। এই দেখো এই মানে কি? সাথে। মানে হচ্ছে সাথে। আর কর্ম মানে কি জানো? অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট, তার মানে হচ্ছে অবজেক্টের সাথে, অবজেক্টের সাথে। দেখছো, অবজেক্টের সাথে। তো যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। তা স্লিপ এই ভাবে তো অবজেক্ট নাই, স্লিপ, স্মাইলস, এগুলা কি অবজেক্ট ছাড়া? তাহলে অবজেক্ট বিহীন, তাহলে তাকে আমরা কি বলবো? এটাকে পজিটিভ ভার্ব বলা যায়? নো ভাই, কারণ আমরা জানি পজিটিভ ভার্ব হচ্ছে তোমার মেক, লেট, এরপরে কি তোমার হচ্ছে হ্যাভ গেট আর হচ্ছে হেলথ। এটা যেহেতু নাই, সো এটা নিতে পারছি না। ইনট্রানজিটিভ, জানোকে এই দেখো অবজেক্ট কি? ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ তো হবে না। ফ্যাক্টিটিভ তো দুইটা অবজেক্ট থাকলে, তাই না? দুইটি অবজেক্ট থাকলে, দুইটি অবজেক্ট থাকলে, এখানে তো দুইটি অবজেক্ট, অবজেক্টই নেই, তার দুইটি অবজেক্ট করতে গিয়ে আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমার ইনট্রানজিটিভ, তাই না ভাইয়া? অ্যান্সার হচ্ছে আমার ইনট্রানজিটিভ। ওকে, আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। হি স্টার্টেড, সে শুরু করেছিল টিচিং হ্যামলেট। হ্যাঁ, হ্যামলেট শিক্ষা করা শুরু করেছিল। দেখো তো, এই দেখো ভাই, হিটাকে এখানে সাবজেক্ট, স্টার্টটা কি? ভার্ব, টিচিং এখানে কি হিসেবে কাজ করেছে? অবজেক্ট হিসেবে কাজ করেছে, তাই না ভাইয়া? হ্যাঁ, অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসেবে, অবজেক্টের জায়গায় যদি কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ড থাকে, অবজেক্টের জায়গায় যদি কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ড থাকে, তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমরা বলবো জিরান্ড, তাই না ভাইয়া? তাকে আমরা জিরান্ড বলবো। কারণ তোমরা জানো জিরান্ড ভার্সেস পার্টিসিপলের ক্লাসে তোমরা পড়েছো যে 5টা জায়গায় হচ্ছে জিরান্ড বসে, তাই না? সাবজেক্টের জায়গায় আইএনজি ওয়ালা ওয়ার্ড, তাকে কি বলবো? জিরান্ড বলবো। অবজেক্টের জায়গায় আইএনজি ওয়ালা কি বলবো? তাকে জিরান্ড বলবো, তাই না? প্রিপজিশনের পরে আইএনজি ওয়ালা ওয়ার্ড কি বলবো? তাকে জিরান্ড বলবো। কমপ্লিমেন্টের জায়গায় আইএনজি ওয়ালা ওয়ার্ড কি বলবো? তাকে জিরান্ড বলবো। কম্পাউন্ড নাউনের জায়গায় আইএনজি ওয়ালা ওয়ার্ড, তাকে আমরা সাধারণত জিরান্ড বলবো। এই 5টি জায়গায় সাধারণত আইএনজি ওয়ালা কোনো ওয়ার্ড থাকলে তাকে আমরা জিরান্ড বলে দেব। সো যেটা এটা অবজেক্টের জায়গায় বসছে, সো আমরা অ্যান্সার নিব কি? জিরান্ড। ওকে, অ্যান্সার নিব জিরান্ড, অন্য কিছু নেওয়ার সুযোগ নেই। তবে এখানে তোমাদের একটা গোপন টেকনিক শিখাই দেয়, একটা চূড়ামি বুদ্ধি শিখাই দেয়। সেটা হচ্ছে এরকম আইএনজি ওয়ালা ওয়ার্ড দিয়ে যখন তোমাকে জিজ্ঞাসা করবে, বলো তো এটা কি জিরান্ড না পার্টিসিপল, জিরান্ড না পার্টিসিপল, এরকম যদি প্রশ্ন করে ভাইয়া, তুমি দেখবে প্রায় 95% প্লাস জায়গায় এটার শুরুতে যেটা অ্যান্সার থাকবে সেটা হবে না, শেষেরটা হবে। শেষে বুঝো নাই কথা, যে এটা জিজ্ঞাসা করছে এটা কি জিরান্ড না পার্টিসিপল। হ্যাঁ, জিরান্ড না পার্টিসিপল, সেই ক্ষেত্রে তুমি দেখবা শুরুর যেটা ওটা অ্যান্সার হয় না, সাধারণত শেষেরটা হয়, বা এটার উল্টাও কিন্তু হতে পারে। তবে অধিকাংশ যেরকমটা হয়েছে সেটার প্রেক্ষিতে তোমাকে আমি বললাম আর কি। হ্যাঁ, ওকে, এটা একটা চোরামি বুদ্ধি, এটা একটা চোরামি বুদ্ধি। ওকে, আশা করছি আপনারা তাহলে এটা ক্লিয়ার হয়েছেন, ধরতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ওকে, চলেন আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন দেখি আমাদের কি আসছে। শি ওয়াজ ম্যারিড আ রিচ ম্যান। এই দেখো, ম্যারিড আ রিচ ম্যান। ম্যারিড, আমরা জানি ম্যারিডের সাথে বেশ কিছু প্রিপজিশন বসতে পারে। ম্যারির সাথে কি বসতে পারে? ম্যারির সাথে টু বসতে পারে, ম্যারির সাথে ভাইয়া অফ বসতে পারে, ম্যারির সাথে তোমার হচ্ছে উইথ বসতে পারে। দেখো, ম্যারি টু মানে সাধারণত বিয়ে বসা, বিয়ে করা, এরকমটা আর কি। হ্যাঁ, এই দেখো সাধারণত বিয়ে করা, কাউকে দেখি শি ওয়াজ ম্যারিড টু আ রিচ ম্যান, সে একটা ধনী ব্যক্তির সাথে বিয়ে বসেছিল, বিয়ে করেছিল, এরকম অর্থে আমরা টু ব্যবহার করি। আর দেখো অফ ব্যবহার করতে হয় হচ্ছে ওকে, কততম? 47তম বিসিএস, 47তম বিসিএস। এই দেখো তোমার হচ্ছে অফটা হচ্ছে মানে বিয়ে দিয়ে দেওয়া। হ্যাঁ, অফটা হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া। সাপোজ তোমরা মেয়েরা যারা আছো, ধরো তোমার বাবা যদি তোমাকে বিয়ে দিয়ে দেয়, যে শি ওয়াজ ম্যারিড অফ এট 18, যে 18 বছর বয়সে তার বিয়ে দিয়ে দেওয়া হলো, বিয়ে দিয়ে দেওয়া, এই অর্থে হচ্ছে আমরা ম্যারিড অফ ব্যবহার করে থাকি। হ্যাঁ, আর উইথটা হচ্ছে তোমার যে কাউকে, যে হি ইজ ম্যারিড উইথ 2 চিলড্রেন, সে বিবাহিত এবং তার 2টা বাচ্চা আছে, এরকম কিছু। হ্যাঁ, যে শি ইজ ম্যারিড, হ্যাঁ, উইথ 2 চিলড্রেন, উইথ 2 চিলড্রেন।
ওকে, এরকমটা অর্থে তথা সে বিবাহিত এবং তার দুটো বাচ্চা আছে, এরকম অর্থে আমরা ম্যারির সাথে উইথ ব্যবহার করে থাকি। তবে সবচাইতে বেশি প্রচলিত হচ্ছে ম্যারির সাথে টু, বুঝছো? ম্যারি টু, এটা বেশি খেয়াল করবা, ম্যারির সাথে টু এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত, বুঝছো? ম্যারির সাথে টু এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত, সবচেয়ে বেশি প্রচলিত, সবচেয়ে বেশি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে এটা, ম্যারি টু, ম্যারি টু, ম্যারি টু। ওকে, এটা বেশি আসবে। আচ্ছা, হুইচ জেন্ডার ইজ দা ওয়ার্ড সিবলিং? আমরা জানি সিবলিং শব্দের অর্থ কি বলতো ভাইয়া? ভাই বোন। আচ্ছা, ভাই বোন বললে কি এটা কি ম্যাসকুলিন জেন্ডার? দেখো তো, আমরা জানি ম্যাসকুলিন মানে কি পুংলিঙ্গ, সো এটা তো শুধু পুরুষ বোঝাচ্ছে না। ফেমিনিন মানে কি তোমার স্ত্রীলিঙ্গ, এটা কি এটা কমন জেন্ডার। নিউটার তো মানে উভয়, হ্যাঁ, লাইফলেস থিংস, এটা কি লাইফলেস থিংস? তো এটাও না, অ্যান্সার হচ্ছে আমার এই যে কমন জেন্ডার। এই প্রশ্ন আবার না বোঝার কি আছে, একদম 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 100 পারার মতো একটা কোশ্চেন। দেখ এরপরে, ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেল, সঠিক সঠিক বানান, সঠিক বানান, সঠিক বানান। দেখো রিমি রিমিনিস, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওই যে স্মৃতি, যে স্মৃতি, স্মৃতি পূর্ব, পূর্ব স্মৃতি, তাহলে আমরা এ বানানটা হচ্ছে এমন, হ্যাঁ, তোমার রি, এরপর হচ্ছে মি, এরপর হচ্ছে তোমার নিস সেন্স, সিইএন সি, দেখো কোথায় আসছে, হ্যাঁ, রি মি নিস সেন্স, হ্যাঁ, রি মি নিস সেন্স মানে হচ্ছে তোমার অতীতের স্মৃতিচারণ যাকে আমরা বলি, হ্যাঁ, এই যে রি রি পুনরায় অতীতের, অতীতের স্মৃতিচারণ, অতীতের স্মৃতিচারণ। ওকে, অতীতের স্মৃতিচারণ, তাহলে আমরা কোনটা নিব দেখি আমরা একটু। রিমিনিস, এই নাম্বারটাই তো দেখছি। রি রি মি, এটা ভুল করছে, এই যে এখানে এটা রি মিনি, এটা আবার ভুল করছে, রি মিনি, এটা আবার ভুল করছে, এটা তো নাই, তাহলে অ্যান্সার হচ্ছে এই যে নাম্বারটা। রিমিনিসেন্স মানে হচ্ছে অতীতের স্মৃতিচারণ, অতীতের স্মৃতিচারণ। ওকে, এরপর দেখো দ্য ইডিয়ম স্মিল আর অ্যাট, হ্যাঁ, স্মিল আর অ্যাট, স্মিল আর অ্যাট, স্মিল আর অ্যাট। আচ্ছা, গতকালকে যে আমি পেজ থেকে একটা ক্লাস নিয়েছিলাম, তোমরা কে কে করেছিলে ক্লাস বলো তো? 100 এমসিকিউ অ্যানালাইসিস করেছি গত ক্লাসে, হ্যাঁ, কে কে ছিল একটু একটু বলো তো দেখি, একটু বলো তো কেউ পারো কিনা। হুম 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 হুম, একটু বলো তো। কেউ ছিলা কালকে ক্লাস করেছিলা কেউ? একটু বলো দেখি কে কে করেছিল। অনেকে এখন বলবে স্যার জানি না, জানি তো না যে ক্লাস ছিল। মমিনুল ইসলাম লিখেছো, মাহিমা নুসরাত মিম আমি করছি স্যার। তারপর হচ্ছে তোমার এমএসটি সঞ্জিদা আমি করেছি, আব্দুর রহিম আমি ক্লাস করেছি, হালিমা আক্তার, তারপর আদিলা বিনতে আশরাফ আমি ছিলাম। তারপর হচ্ছে তোমার হচ্ছে আজিজুন নাহার, রিমিনিসেন্স মানে হচ্ছে রোমন্থন, একই কথা ভাইয়া। তোমার হচ্ছে রোমন্থন করা আর এটা তোমার হচ্ছে অতীতের স্মৃতিচারণ, কি এটা কথা কি ভিন্ন? একই, সমস্যা নেই। আচ্ছা, আফতাবুজ্জামান, আচ্ছা আমি ছিলাম। ওকে, মিফতাহুল জান্নাত, মোটামুটি হ্যাঁ অনেকেই ছিল তাহলে, তাই না? আচ্ছা, অনেকে ছিল না। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে এই কোশ্চেনটা কিন্তু গতকালকে দিয়েছিলাম, এই কোশ্চেন এই জন্যই জিজ্ঞাসা, মানে এটা মনে পড়ে গেল আর কি। স্মিল আর র্যাট, স্মিল আর র্যাট মানে কি ইঁদুরের গন্ধ? হ্যাঁ, ইঁদুরের গন্ধ না, এটা এই ইডিয়মের অর্থ হচ্ছে সন্দেহ পোষণ করা, তাই না? সন্দেহ, সন্দেহ পোষণ, সন্দেহ পোষণ করা। ওকে, স্মিল আর র্যাট। তাহলে এখন দেখো, ডিটেক্ট ব্যাড স্মিল মানে বাজে গন্ধ শনাক্ত করা, নো। হ্যাঁ, বি ইন আ ব্যাড মুড, একটা খারাপ মুডে থাকা। দেখো সাসপেক্ট, এই দেখো সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহ করা, হ্যাঁ, সন্দেহ করা, সামথিং রং, কিছু একটা ভুলভাল দেখে একটু সন্দেহ করা, এরকম কিছু। দেখো সি সি হিডেন মিনিং মানে অন্তর্নিহিত অর্থ দেখা, নো। সো অ্যান্সার নিচ্ছি আমরা সাসপেক্ট, সাসপেক্ট সামথিং রং, তাই না? সাসপেক্ট সামথিং রং। ওকে, সাসপেক্ট সামথিং রং, স্মিল আর র্যাট তথা হচ্ছে সন্দেহ পোষণ করা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, দেখ এরপরে, সিলেক্ট দ্য সিনোনিম ফর ইনক্লিমেন্ট, হ্যাঁ, ইনক্লিমেন্ট, ইনক্লিমেন্ট মানে কি জানো? হ্যাঁ, সাসপেক্ট সামথিং রং, জি জি ভাইয়া, জি 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 জি, ওকে। ইনক্লিমেন্ট, ইনক্লিমেন্ট আসেন, ইনক্লিমেন্ট বুঝেন? হ্যাঁ, রুক্ষ সূক্ষ্ম যাকে আমরা বলি, হ্যাঁ, রুক্ষ, রুক্ষ বলতে পারি, অথবা হচ্ছে তোমার অপ্রিয়, যেটা শুনতে ভাল লাগে না, শুনতে ভাল লাগে না এরকমটা। এই দেখো আমরা একটু যদি দেখি, তোমার হচ্ছে অ্যাফেবল, অ্যাফেবল মানে হচ্ছে বন্ধুত্ব
বন্ধুত্বপূর্ণ, হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ। মিল্ড, মিল্ড মাঝখানে থাকবে, তাই হালকা, হ্যাঁ, হালকা। রাফ, এই দেখো রাফ, রাফ তো বুঝো, রাফ মানে কি কর্কশ, হ্যাঁ, রাফ মানে কি কর্কশ, অথবা বলতে পারো হচ্ছে তোমার খারাপ, হ্যাঁ, বাজে, এরকমটা আমরা বুঝি। জেনিয়াল, জেনিয়াল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ। So, তাহলে আমরা সিনোনিম হিসেবে তাহলে কোনটা নিব ভাইয়া? সিনোনিম হিসেবে নিব হচ্ছে তাহলে এই দেখো রাফ। তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা রাফ। ওকে, আশা করছি তোমরা এটা, হ্যাঁ, তাহলে দেখো অ্যান্সার বুঝলে এটা ব্যাপারই না। ওকে 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 ওকে, আসেন এরপর চলে যাচ্ছি। টেল মি ফ্রাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস। হ্যাঁ, টেল মি আমাকে বলো, ফ্রাঙ্কলি আমাকে বলো, আমাকে কি বলবা। হ্যাঁ, দেখো তো এখানে এই অংশটুকু ভাইয়া দেখো তো, টেল মি ফ্রাঙ্কলি আমাকে ফ্রাঙ্কলি বলো, হোয়াই ইউ ডিড দিস এটা তুমি কেন করেছো, প্রশ্ন করো। কি 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 বলবো আমাকে, তাই না? এই দেখো কি, কি, আমরা জানি কি প্রশ্নের উত্তর যদি কোনো কিছু পাওয়া যায় সেটা কি হয় ভাইয়া, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে কোন ক্লোজ বসে? অবজেক্ট হিসেবে বলা যায় চোখ বন্ধ করে, এটা কি হবে? নাউন ক্লোজ, তাই না? অবজেক্ট, অবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে যদি কোনো ক্লোজ বসে নাউন ক্লোজ, অবজেক্ট হিসেবে যদি কোনো ক্লোজ বসে নাউন ক্লোজ। তাহলে অবজেক্ট হিসেবে বসছে, অবজেক্টের জায়গায় বসছে, তাহলে ডেফিনেটলি বলবো আমরা এটা কি নাউন ক্লোজ, তাই না? সো আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ এগুলা নেওয়ার কোনো সুযোগ নেই। সো অ্যান্সার হচ্ছে আমাদের নাউন ক্লোজ, তাই না ভাইয়া? অ্যান্সার হচ্ছে আমাদের নাউন ক্লোজ। ওকে, এরপর আসেন দ্য প্রিফিক্স নন। এই দেখো নন ক্যান বি অ্যাডেড, হ্যাঁ, নন কে যুক্ত করা হয়, নন, নন যুক্ত করে আমরা কি 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 পাই? পার্টিসেন, পার্টিসেন মানে কি পক্ষপাতিত্ব, হ্যাঁ, পক্ষপাতিত্ব, পাতিত্ব, হ্যাঁ, এরকম কিছু অর্থ দিয়ে থাকে। অবি, অবি মানে কি মান্য করা, এরকম অর্থ দিয়ে থাকে, নাকি অফিস মানে তো স্থান বা জায়গা, রেগুলার, নিয়মিত, এরকম কিছু অর্থ দেয়। মানে দেখো নন, আমরা দেখো একটা শব্দ যদি ব্যবহার করি, ধরো সেন্স, হ্যাঁ, সেন্স, সেন্সের পূর্বে যখন নন ব্যবহার করতে তখন কি হয়ে যাচ্ছে? ননসেন্স। তাহলে কি এটা দেখছো উল্টা অর্থ হয়ে যাচ্ছে। এরপর ধরো আমরা দিলাম হচ্ছে স্টপ, স্টপ থেকে আমরা করে দিলাম কি তোমার নন স্টপ, তাই না? ধরো এখানে লিখলাম হচ্ছে প্রফিট, হ্যাঁ, প্রফিট, প্রফিট হয় কি তোমার এ দেখো নন প্রফিট। তাহলে ব্যতিক্রমী, পক্ষপাতিত্ব, উল্টা, এদিক সেদিকের অর্থ হয়ে যায় হচ্ছে নন দ্বারা, তাই না? সো আমরা কি এই দেখে পার্টিসান, তাই না? তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা পার্টিসান, পার্টিসান। ওকে ওকে, তাহলে অ্যান্সার নিচ্ছে আমরা পার্টিসান, তথা হচ্ছে নন দ্বারা আমরা আমরা পক্ষপাতিত্বপূর্ণ শব্দটাকে নন যুক্ত করে আমরা হচ্ছে নিরপেক্ষ শব্দগুলো আমরা গঠন করে ফেলি। ওকে, আচ্ছা এরপর চলে আসেন আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। হ্যাঁ, সঠিক প্যাসিভ ফর্মটা তুমি খুঁজা বের করো। শি ওয়াজ হেয়ার, এই দেখো শি ওয়াজ হেয়ার, শি ওয়াজ হেয়ার, শি ওয়াজ হেয়ার, শি ওয়াজ হেয়ার। ওকে, এই পর্যন্ত সবকিছু নিয়ে আসছে। ওকে, এরপর দেখেন আই থেকে কি বাই মি, এ দেখেন বাই মি। ওকে, বাই মি, এখানেও বাই মি, এখানেও বাই মি, সবগুলো দেখো বাই মি চলে আসছে। এবং হেয়ারের সাথে জানি আমরা টু হয়, হেয়ারের সাথে কি টু, হেয়ার, হেয়ার টু, টু, তাহলে হেয়ার টু, তাহলে টু সিং, দেখেন টু সিং কোথায় আসছে? এখানে শুধু সিং, নো, টু বি সাং, নো, শুধু সাং, নো, এই দেখেন টু সিং, বুঝছেন? টু সিং, তাহলে অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা। খুব সহজেই আমরা এটা বের করে ফেলতে পারলাম। ওকে ওকে, আচ্ছা আসেন এরপর চলে যাচ্ছি কি 15 সি কেন দিয়েছেন? 15 সি কেন? হেয়ারের সাথে টু, খেয়াল করবেন, হেয়ারের সাথে, হেয়ারের সাথে টু, হেয়ারের সাথে টু। ওকে, নো, ওকে 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 ওকে, আসেন এরপর চলে যাচ্ছি হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এই দেখুন ওয়ান অফ, তোমাদেরকে তো শিখিয়েছিলাম ইনো, এই যে গতকালকেও শিখিয়েছি, গতকালকেও শিখিয়েছি, এর আগেও তোমাদেরকে শিখিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো একটু, হ্যাঁ দেখো ইনো, ইনো দ্বারা কি বুঝলাম আমরা? এই দেখো ইচ অফ, তাই না ভাইয়া? ইচ অফ, তারপর হচ্ছে তোমার আইদার, আইদার অফ, তাই তো? আইদার অফ, এনতে হচ্ছে তোমার কি বলে? তোমার হচ্ছে নাইদার অফ, হ্যাঁ, আর ওতে হচ্ছে তোমার কি বলে? ওয়ান অফ। এরপরে কি হয়? এরপরে 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 পিএস, তাই না ভাইয়া? এরপর কি হয়? এরপর এরপর কি হবে বলতো? এরপর পিএস, পিএস মানে কি? প্লুরাল সাবজেক্ট, তাই তো? প্লুরাল সাবজেক্ট হবে, প্লুরাল সাবজেক্ট হবে, আর হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে, তাই না? সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে দেখো ওয়ান অফ মাই সিস্টার্স, হ্যাঁ, সিস্টার্স হওয়ার কথা ছিল, তাই না ভাইয়া? আর এখানে কি হওয়ার কথা ছিল? ইজ, তো হয়ে গেল, হলো না? ওয়ান অফ মাই সিস্টার্স, সিস্টার্স ইজ, এটা ঠিক ছিল। ওয়ান অফ মাই সিস্টার্স, ওকে, ইজ দেখো ঠিক আছে। ওয়ান অফ মাই সিস্টার্স, এটাও না, এটাও না। অ্যান্সার নিচ্ছে আমরা এই দেখো সি নাম্বারটা। এটা কিন্তু চোখ বন্ধ করে অ্যান্সার করার মতো, এবং এখান থেকে দেখবে একটা প্রশ্ন কিন্তু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ,
এই রুল থেকে আমি কালকেও বলেছি, আজকেও বলছি যে 100% দেখবা, 100% কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি এখান থেকে একটা প্রশ্ন কিন্তু পাবা। বুঝতে পেরেছেন ভাইয়া? কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা, সুতরাং তোমাকে একটু খেয়াল করতে হবে। ওকে 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 ওকে, ঠিক আছে। আসেন এরপর চলে যাচ্ছি। she ওয়ার্ক, সে কাজ করে, as ড্যাশ FBI অ্যানালিস্ট। এই দেখো এফ এফ এফ, দেখো তো এফ লিখতে কি আসছে, এই দেখো এভাবে লিখছে না এফ, তাহলে এই দেখো শুরুতে কি আসছে, এ আসছে, তার মানে কি হবে এখানে, অ্যান হবে। এখানে সবচেয়ে বড় কথা কি জানো, আমরা যে এই যে এ অথবা অ্যানটা যে বসাই ভাইয়া, এই দেখো এখানে কিন্তু ভাওয়েল সাউন্ড দেখে তোমাকে বোঝাইতে হয়, নট ভাওয়েল ওয়ার্ড। হ্যাঁ, ভাওয়েল ওয়ার্ড কিন্তু নো ভাইয়া, হ্যাঁ সরি, ভাওয়েল ওয়ার্ড বলতে লেটার কিন্তু না, এখানে লেটার ফ্যাক্ট না, লেটার না, কি দিব আমরা, সাউন্ড খেয়াল করব। হ্যাঁ, দেখো এফ এফ যখন বলছে এফ, তাহলে এ এ এই যে দেখো সেম, ধরো এই যে এস এস সি যখন আমরা বলছি, এইচ এস সি যখন আমরা, দেখো এস, এই দেখো এস এ, তার মানে এখানে কি বসে, দেখো এন বসে। এইচ যখন বলছে, দেখো এইচ, এই দেখো এই যে এ আসছে না, এটাকে কি দিয়ে আমরা এন ব্যবহার করি। তথা এই যে সংক্ষিপ্ত শব্দের উচ্চারণের বেলায় তুমি খেয়াল করবা এখানে কি ভাওয়েল সাউন্ড হচ্ছে কিনা, লেটার যাই হোক না কেন ভাইয়া, সাউন্ডটা খেয়াল করবা, সাউন্ড কি ভাওয়েলের মতো কিনা। যদি সাউন্ড ভাওয়েলের মতো হয় তাহলে আমরা এন ব্যবহার করব। ওকে, সো আমরা অ্যান্সার নিচ্ছি, এই দেখেন এন। ওকে, নট এ। তুমি জানো, দেখো তুমি দেখো এখানে তো এফ আসছে, তো অবশ্যই এখানে এ হবে। হ্যাঁ, এফ, তুমি তো লেটার দেখছো, তুমি তো সাউন্ড খেয়াল করো না, তোমাকে কিন্তু সাউন্ডটা খেয়াল করতে হবে। ওকে, সাউন্ডটা খেয়াল করে অ্যান্সার দাগাতে হবে। জি, এরপর আসেন উই মেট মেধা, আমরা মেধার সাথে সাক্ষাৎ করলাম, ক্যারিং বকেট, হ্যাঁ বকেট অফ রেড রোজ, মানে লাল গোলাপের তোড়া। বকেট শব্দের অর্থ হচ্ছে তোমার তোড়া। হ্যাঁ, লাল গোলাপের তোড়া নিয়ে এসে দাঁড়ায় আছে, তথা হেয়ার ক্যারিং। এই দেখো আইনজলা ওয়ার্ড। হ্যাঁ, দেখেন আইনজলা ওয়ার্ড, তাহলে কি হবে দেখো তো, এইটা মানে চোরামি বুদ্ধি খাটায় বা সিস্টেমে, দেখো তো তুমি অ্যান্সার করতে পারো কিনা। একটু 18 নম্বর প্রশ্নের অ্যান্সার করো দেখি কে কে পারে, একটু বলো তো, একটু বলো দেখি, আমি একটু দেখবো তোমাদের, দেখি এটা তোমরা পারো কিনা। এটা কিন্তু পারার কথা, কি পারবা না? অবশ্যই কিন্তু পারা উচিত, অবশ্যই পারা উচিত। ওই যে একটু আগে বুদ্ধি শিখাইলাম, শুরুতে আসছে দিব না, কোনটা দিব, শেষেরটা দিব, এটা একটা বিষয়। তার চেয়ে বড় কথা হলো দেখো ভাইয়া, ক্যারিং এটাকে একটা অবস্থা বুঝিয়েছে না। কি বলতো, অবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ, অবস্থা বোঝাচ্ছে, আর অবস্থা বোঝাইলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভ মানে কি হবে, পার্টিসিপল, তাই না, পার্টিসিপল। ওকে, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি পার্টিসিপল। ওকে, ক্লিয়ার। দেখো এরপরে চলে আসছো, 5 years have passed since his father died, তার বাবা মারা গেছে কি 5 বছর হয়ে গিয়েছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিম্পল ফর্ম। ভাইয়া এটা কি চেঞ্জিং সেন্টেন্স থেকে আসছে। চেঞ্জিং সেন্টেন্স তোমাদের এই চেঞ্জ থেকে সাধারণত প্রশ্ন হবে না। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স একটু খেয়াল করো, সাধারণত তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের এই জায়গাগুলিতে, মানে চেঞ্জের যে ফর্মগুলা, যে তোমার সিম্পল থেকে কমপ্লেক্স করো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো, কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে আসো, কমপ্লেক্স থেকে আবার সিম্পলে আসো। হ্যাঁ, এই যে চেঞ্জিং সেন্টেন্স, দেখো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে সব মিলে প্রায় 5টা পার্ট রয়েছে। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে একটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে 3টা পার্ট, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তথা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচারের যে পরিবর্তন যেটা রয়েছে, আর অ্যাকর্ডিং টু মিনিং, তথা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, এটা দুইটা। আমরা দেখো একটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুইটা পার্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আমরা আগে যখন চেঞ্জিং সেন্টেন্সটা সিলেবাসভুক্ত ছিল, তখন বিশ্ববিদ্যালয়ে বা সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসতো। তো তোমার বিসিএস এর প্রশ্ন তো চেঞ্জিং সেন্টেন্স একদম সিলেবাসভুক্ত, এই জন্য এখানে প্রশ্ন আসছে, কিন্তু তোমাদের এখান থেকে সাধারণত প্রশ্ন হবে না। এই 3টা দেখো, আর একটা হচ্ছে ডিগ্রির যে পার্টটা আছে, ওটা তো চেঞ্জের যে সিস্টেমটা, এখান থেকেও কিন্তু প্রশ্ন হবে না সাধারণত, কারণ তোমাদের এটা সিলেবাসভুক্ত না। এখান থেকে হবে তোমার হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে, সেন্টেন্স থেকে তোমাদের প্রশ্ন হবে, যেটা কোন ধরনের সেন্টেন্স, এর মধ্যে সিম্পল সেন্টেন্সটা বের করো, কোনটা কমপ্লেক্স, নিচের কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের হবে। চেঞ্জিং গুলা তোমাদের সাধারণত হবে না, এটা আমরা নিশ্চিত থাকতে পারো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? তোমরা যারা একটু বেশি বুঝো, না স্যার এটা যদি আইসে পড়ে, স্যার যদি আইসে পড়ে, আরে ভাই যদি আসলে কয়টা আসবে, 5টা আসবে, চেঞ্জিং সেন্টেন্স থেকে 5টা আসবে, কথা বলো, 5টা আসবে, আসলে কি সর্বোচ্চ গেলে একটা আসবে। তা তুমি কি ওখানে যে ইউনিভার্সিটি 20টা, তুমি কি 20টা কোশ্চেনই পারবা? তুমি তো 20টা কোশ্চেন পারবা না।
সুতরাং এই মুহূর্তে চেঞ্জিং সেন্টেন্স স্কিপ করাটা হচ্ছে বেটার। তুমি যদি তাহলে পড়াই চেঞ্জিং সেন্টেন্সে বিশাল বড় আলোচনা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, জি, তারপর তুমি সিস্টেমে হয়তো অ্যান্সার করতে পারো। হ্যাঁ, দেখো এই যে সিন্স, তাহলে এটা সিম্পল, এটা বাদ দিতে হয়, বাদ দিয়ে তুমি দেখো কোথায় আসছে দিয়ে অ্যান্সার করতে পারো। ওকে, তবে নরমালি এই রিলেটেড কোশ্চেনগুলো আমি হচ্ছে স্কিপ করে যাব। ওকে, এরপর দেখেন, চুজ দ্য অ্যান্টোনিম অফ কন্ট্রোভার্সি। দেখো কন্ট্রোভার্সি বুঝো? হ্যাঁ, কন্ট্রোভার্সি মানে বিরোধ, বিতর্ক, দ্বন্দ্ব, এগুলোকে আমরা বলি কন্ট্রোভার্সি মানে কি তোমার হচ্ছে বিরোধ বলতে পারো, তারপর তোমার বিতর্ক, হ্যাঁ বিতর্ক, তারপর বলতে পারো হচ্ছে তোমার দ্বন্দ্ব, দ্বন্দ্ব। ওকে, দেখো কন্টেনশন মানে কি তোমার হচ্ছে বিবাদ, এই একই অর্থ, হ্যাঁ বিবাদ। তারপর বিকারিং মানে হচ্ছে তোমার ঝগড়া, ওই একই ক্যাটাগরির মধ্যে পড়ে ঝগড়া। দেখো ইউন্যানিমিটি মানে কি ঐক্যতা, হ্যাঁ ঐক্যতা বলি। ডিসপিউট মানে কি তোমার হচ্ছে এই যে বিতর্ক, এটাই বলতে পারো, হ্যাঁ বিতর্ক লিখলাম, হ্যাঁ বিতর্ক। ওকে, তাহলে আমরা এখানে কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে, তাই না? তাহলে অ্যান্টোনিমটা কি হবে? এই দেখেন, ইউন্যানিমিটি, তাই না? ইউন্যানিমিটি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা এই 47তম বিসিএসটাও তাহলে ক্লিয়ার করে ফেলেছি। বলো তো ভাইয়া, এখানে 20টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হয়েছে একটু আমাকে বলো। এই 20টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হয়েছে? বলো 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 বলো। একটু বলো তো, 20টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হয়েছে? একটু দ্রুত বলো। ওকে, মাশাআল্লাহ। কারণ ভাইয়া আমি এর আগেও তোমাদেরকে বলেছি, এখনো বলছি, বারবার বলছি, দেখো বিসিএস এর কোশ্চেন থেকে কোশ্চেন হবে। বিসিএস এর কোশ্চেন থেকে তুমি চোখ বন্ধ করে বলা যায় সারা বাংলাদেশে একদম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, যদি তুমি দশম থেকে 49 পর্যন্ত, দশম থেকে আচ্ছা, দশম থেকে 49 পর্যন্ত এই বিসিএস এর কোশ্চেন যদি তুমি বিশ্লেষণ করে এক্সাম হলে যেতে পারো, এমন কোন বিশ্ববিদ্যালয়ে থাকবে না যেখানে তুমি একদম হুবহু 2টা 3টা প্রশ্ন হুবহু কমন পাবা, আর অনুরূপ কমন পাবা প্রায় বলতে পারো 30% কোশ্চেন, 20 থেকে 30% কোশ্চেন একদম দেখো অনুরূপ কমন। অনুরূপ তো বুঝো, কিন্তু হুবহু পেয়ে যাবা 2টা 3টা, মানে 10% বলতে পারো হুবহু পেয়ে যাবা। সুতরাং বিসিএস এর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, ভালো করবা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আসেন, এরপর চলে যাচ্ছি আমরা 46তম বিসিএস এর কোশ্চেন। দেখি 46তম বিসিএস এ কি আসছে। ইন হুইচ সেন্টেন্স, এই দেখেন বলেছিলাম যে এই দেখো লাইক ইজ ইউজড আ প্রেপোজিশন, যে লাইক শব্দটা কোন জায়গায় প্রেপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, তথা দেখো আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন, হ্যাঁ পার্টস অফ স্পিচ এর আইডেন্টিফাই করো। এটা দেখো, দেখো একটু, হি লাইকস টু ইট ফিশ। দেখো তো ভাইয়া এখানে লাইক কি হিসেবে? পছন্দ করা, তাহলে এখানে কি ভার্ব হিসেবে আসছে, বোঝাই যাচ্ছে এখানে, তাই না? দেখো সাবজেক্ট, এই দেখো ভার্ব, এখানে কি সাবজেক্ট, এই দেখো ভার্ব, তাহলে মাঝখানে বসছে, তার মানে এটাকে একটা ক্লোজ মার্কার তথা কনজাংশন, তাই না? ওকে, হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট, এই দেখো ক্যাট নাউনের আগে বসছে, তার মানে এটা কি? প্রেপোজিশন, তাই না? প্রিপোজিশন। ওকে, লাইক মাইন্ডেড পিপুল, লাইক মাইন্ডেড মানে একই মনের মানুষ যাকে আমরা বলি। এই দেখো লাইক মাইন্ডেড, এটা কি? হাইফেনাটেড অ্যাডজেক্টিভ, হাইফেনাটেড অ্যাডজেক্টিভ, তাই না ভাইয়া? লাইক মাইন্ডেড মানে হচ্ছে একই মনের মানুষ, একই মনের, আর পিপুল মানে তো জনগণ, একই মনের জনগণ। আর নিচে টু স্টার্ট আ বিজনেস। ওকে, তাহলে অ্যান্সার দেখো তো কি চেয়েছে? প্রিপোজিশন কোনটা? তাহলে এই যে গ নাম্বারটা, তাই না ভাইয়া? অ্যান্সার নিয়ে নিচ্ছি আমরা সি তথা গ। ওকে ওকে, আশা করছি তাহলে আপনারা বুঝতে পেরেছেন। চলেন এরপর চলে যাচ্ছি, হি ডায়েড ফলোইং দ্য ইনসিডেন্ট, দুর্ঘটনার পরে সে মারা গেল। হ্যাঁ দেখো এখানে ফলোইং শব্দের অর্থ হচ্ছে পরে, পরে মিন্স হচ্ছে তোমার কি? আফটার, হ্যাঁ আফটার, পরে, তাহলে এখানে কি হবে? প্রেপোজিশন, তাই না? প্রেপোজিশন। ওকে, হি ডায়েড ফলোইং দ্য ইনসিডেন্ট, দেখছো এই যেটা নাউনের আগে যেতে বসছে, একটা সম্পর্ক তৈরি করেছে এটার সাথে, তাই না? তো এটা প্রেপোজিশন।
তাহলে আমরা অ্যাডজেক্টিভ নো, অ্যাডভার্ব নো, নাউন নো, তাহলে অ্যান্সার হচ্ছে প্রিপোজিশন। তাইলে হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট, দুর্ঘটনার পরে সে মারা গিয়েছিল, দুর্ঘটনার পরে সে মারা গিয়েছিল। ওকে ভাইয়া, ওকে জি ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটাও দেখো একদম ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো মানে পার্টস অফ আইডেন্টিফিকেশন, পার্টস অফ স্পিচ, মানে এটা যে কতটা গুরুত্বপূর্ণ তুমি দেখলেই বুঝতে পারো। হ্যাঁ এটা আচ্ছা দেখো, রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল, মানে রাইটিং স্কিলকে ডেভেলপ করার জন্য ডায়েরি লেখা, দৈনন্দিন ডায়েরি লেখা এটা খুবই মানে গুড প্র্যাকটিস, এটা গুড প্র্যাকটিস। দেখো তো ভাইয়া এটা বসছে কোথায়, এই দেখো বসছে কোথায় ভাইয়া, সাবজেক্টের জায়গায় বসছে, তাই না? সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় যদি কোনো ফ্রেজ বসে এটা কোন ফ্রেজ হবে? চোখ বন্ধ করে বলা যায় কি নাউন ফ্রেজ, তাই না ভাইয়া? এটা কি এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দরকার আছে? সাবজেক্টের জায়গায় কোনো ফ্রেজ বসলে অবশ্যই সেটা হবে নাউন ফ্রেজ। তাহলে অ্যান্সার নিয়ে নিচ্ছি আমরা ক নম্বরটি, তাই না ভাইয়া? অ্যান্সার নিয়ে নিচ্ছি আমরা 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 ক নম্বরটি। ওকে ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ। চলে যাচ্ছে চতুর্থ নাম্বার কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হ্যাঁ, উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক ওয়ার্ডটা খুঁজে বের করো। হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোমিং, সে শুয়ে কাতরাচ্ছিল, তাই না? আচ্ছা কাতরাচ্ছিল সে কাতরাচ্ছিল। তাহলে এখন দেখো একদম শুরু একদম সহজ একটা ওয়ার্ড, দেখতো হি, এ দেখো ব্যক্তি, এ দেখো ইনজুরিং, হ্যাভিং ইনজুরিড, তারপর হচ্ছে বি ইনজুরিড, তারপর ইনজুরিড কি হবে? হ্যাঁ, চোখ বন্ধ করে বলা যায় কি হবে? ইনজুরিড। কেন? কারণ দেখো ভাইয়া এটা একটা ব্যক্তি, আমরা জানি ব্যক্তির গুণাবলী, ওর তো একটা গুণাবলী, একটা অবস্থা যে আহত হইয়া বা আহত অবস্থায় সে মাটিতে শুয়ে কাতরাচ্ছিল। তাহলে আহত অবস্থা একটা ব্যক্তির গুণাবলী কি দ্বারা প্রকাশ করা হয়? এর আগে তোমাদেরকে বলেছি, দেখো মনে পড়ে কিনা? হ্যাঁ, যে ব্যক্তির গুণাবলী প্রকাশ করতে কি পাস্ট পার্টিসিপল দ্বারা, তাই না? পাস্ট পার্টিসিপল দ্বারা। ওকে, আর হচ্ছে বিষয় বা বস্তুর গুণাবলী, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা। সেটা কেমন? ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি একটু দেখো। তোমার ধরো লিখলাম ভাইয়া এডুকেটেড। হ্যাঁ, এই দেখো এডুকেটেড ম্যান, তুমি কি এটা বলো নাকি তুমি কি বলো? এডুকেটিং ম্যান। একটু আমাকে বলো তো ভাইয়া, তুমি কোনটা বলো? একটু বলো এখানে, চোখ বন্ধ করে বলা যায় কি বলবো এটাকে, বলো তো? হ্যাঁ, এডুকেটেড ম্যান। কেন? এই যে দেখো ম্যানটা হচ্ছে ব্যক্তি, তার আগে কি দিব আমরা? পাস্ট পার্টিসিপল দ্বারা এটা প্রকাশ করে থাকি, তাই না? আচ্ছা, এবং দেখো আরেকটা এক্সাম্পল যদি দিই, ধরো আমি লিখলাম হচ্ছে তোমার বোরিং সিচুয়েশন। হ্যাঁ, SITURTION, বোরিং সিচুয়েশন, নাকি তুমি বলো হচ্ছে বোর্ড সিচুয়েশন? কোনটা বলো ভাইয়া? তুমি কিন্তু চোখ বন্ধ করে বলবা কি ভাইয়া, ডেফিনেটলি বোরিং সিচুয়েশন। কেন? এই যে সিচুয়েশন একটা বিষয়, একটা ইয়াকে ইঙ্গিত করেছে, একটা অবস্থাকে ইঙ্গিত করেছে, তার আগে আমরা প্রেজেন্ট পার্টিসিপল তথা ব্যক্তির গুণাবলী প্রকাশ করা হয় পাস্ট পার্টিসিপল দ্বারা, আর বিষয়, অবস্থা, বস্তু এগুলির গুণাবলী প্রকাশ করা হয় প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা। তাহলে এখন দেখো, যেহেতু এই যে হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোমিং, হ্যাঁ, সে আহত হইয়া, তাহলে একটা ব্যক্তি, তাহলে কি দিবা? ডেফিনেটলি তাহলে ইনজুরিড, তাই না? ইনজুরিড, হ্যাঁ ইনজুরিড, হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোমিং, আহত অবস্থায় বা আহত হইয়া সে শুয়ে কাতরাচ্ছিল। ওকে, তাহলে আমরা আশা করছি হ্যাঁ যে থ্যাংক ইউ, বুঝতে পেরেছো? জি ভাই, এখন কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো, এই প্রশ্নটা আমরা ক্লিয়ার কিনা ভাইয়া? একটু আমাকে বলো, এই প্রশ্নটা কি আমরা ক্লিয়ার? এই প্রশ্নটি কি আমরা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো, আমরা এই প্রশ্নটি ক্লিয়ার কিনা? এটা ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এখান থেকে প্রশ্ন কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ওকে, সো তোমরা এই এক্সাম্পল দুইটা দিয়ে মনে রাখবা যে বোরিং সিচুয়েশন আমরা বলি, বোর্ড সিচুয়েশন কখনোই বলি না। বোরিং লাগছে বলি না আমরা, বোরিং লাগছে, বোর্ড লাগছে, এটা বলেছো কখনো বলো না। এটা এডুকেটিং ম্যান বলি আমরা কখনো? নো, আমরা এডুকেটেড ম্যান, তাই না? এডুকেটেড ম্যান আর বোরিং সিচুয়েশন। সো সেটা অনুযায়ী তুমি উত্তর করার চেষ্টা করবে। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ। এই দেখো বাই অ্যান্ড লার্জ মানে কি জানো? সম্পূর্ণ। হ্যাঁ, বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে সম্পূর্ণ। তাহলে ভেরি লার্জ, খুব বৃহৎ? নো, অন দ্য হোল। এই দেখো হোল মানে কি? সমগ্র, তাই না? সমগ্র বানান কি? দন্তের স
ম গয়র ফলা, তাই না? এই যে সমগ্র। ফার অ্যাওয়ে মানে কি অনেক দূরে, নো। দ্য লার্জেস্ট ওয়ান বড়টা, নো। অ্যান্সার নিচ্ছি আমরা, এই দেখো বাই অ্যান্ড লার্জ মানে সম্পূর্ণ, অন দ্য হোল, তাই না? অন দ্য হোল। তাহলে আশা করছি এটাও তোমরা একদম ক্লিয়ার হইয়া গিয়েছো। ওকে, আচ্ছা এরপর আসেন, হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন, নির্ভরযোগ্য, তাই না? নির্ভরযোগ্য, নির্ভর করা যায় এমন। তাহলে হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন, সে এমন একজন ব্যক্তি যার উপরে নির্ভর করা যায়, যার উপর নির্ভরযোগ্য একজন ব্যক্তি। দেখো তো ভাইয়া, এই যে ম্যানটাকে আইডেন্টিফাই করেছে, ম্যানটাকে বিশেষায়িত করেছে, করে তাহলে কোন ফ্রেজ হবে? চোখ বন্ধ করে বলা যায় কোন ফ্রেজ? হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো নাউন ফ্রেজ নো, কি এই দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ, বাকিগুলি আমি নিতে পারছি না, তাহলে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং তোমাদেরকে দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনা আরো সহজ, অ্যাডজেক্টিভ ক্লোজ বলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলো, এই তুমি চেনা একদম সহজ, একদম সহজ। সেটা কেমনে? তুমি দেখবে যে অংশটুকু নিচে দাগ দিয়েছে তার ইমিডিয়েট আগে একটা নাউন আছে কিনা, তার ইমিডিয়েট আগে একটা নাউন আছে কিনা, যদি নাউন থেকে থাকে বাস সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, সহজ কথা, একদম সহজ কথা। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাঁ, স্টিল নাও ইংলিশ মেমোরাইজিং এ ফাঁকি দিয়ে যাচ্ছি। ইংলিশ মেমোরাইজিং এ ফাঁকি দিয়ে যাবেন তো ভালো করবেন, পরে দেখবেন যে চান্স পাচ্ছেন না, এটাই, তাছাড়া আর কিছু হবে না। হ্যাঁ, আচ্ছা, ওকে। হ্যাঁ, এই দেখো আত্মবচন লিখেছে যে ভাইয়া, তাহলে এই দেখো শুরুতে প্রেপোজিশন, শেষ প্রেপোজিশন, তাই তো প্রিপোজিশনাল ফ্রেজ হওয়ার কথা, তাই না? কিন্তু ভাইয়া এই দেখো এখানে তার আগে আবার কি আসছে? নাউন আসছে। তোমার তাহলে প্রশ্ন, স্যার শুরুতে প্রেপোজিশন, শেষ প্রেপোজিশন, এটা তো প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে আমি এটাও বলতে পারি। আবার তার আগে আসছে না, মানে অ্যাডজেক্টিভ আসছে, নাউন আসছে, নাউনকে মডিফাই করেছে, এটা তো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ দুইটাই তো হয়। নেব কোনটা? হ্যাঁ, নেব। এই দেখো আসেন এখানে একটু কথাটা ভেঙে দিচ্ছি, থ্যাংক ইউ। আসলে দেখো একটু, একটা হচ্ছে দেখো ভাইয়া STRUCTUR, এটা হচ্ছে স্ট্রাকচার, আর একটা হচ্ছে ফাংশন, FUNCTI, ফাংশন। দেখো একটু খেয়াল, স্ট্রাকচার মানে কি? গঠন, তাই না? গঠন। আর ফাংশন মানে কি? কাজ। তাহলে আমরা যখন ফাংশন এবং স্ট্রাকচারের মধ্যে একটা কি বলে মনোমালিন্য হবে, যখন এটার মধ্যে একটা ফাইটিং হবে, কোনটা নিব? চোখ বন্ধ করে এটা বলবা নাকি? হ্যাঁ, ফাংশন, তথা কাজ, কাজ, কাজ। বুঝতে পেরেছেন? কাজ। স্যার কেন? তোমাকে একটা এক্সাম্পল দেখাই ভাই। ভাই ধরো ধরো আমি কালো, কুৎসিত, একদম বেটে, এটা ওটা খুবই নিকৃষ্ট মানুষ, হ্যাঁ খুবই নিকৃষ্ট, কিন্তু আমার মধ্যে যদি যোগ্যতা থাকে, আমার কাজ যদি ভালো হয়, আমার সবকিছু ভালো, তাহলে কি আমার কোম্পানি বা কোনো জায়গায় আমাকে নিবে কি নিবে না? তাহলে আমাকে চেহারা দেখে ইয়া করবে? হ্যাঁ, এখানে চেহারা দেখার কিছু নেই, এখানে স্ট্রাকচার দেখার কিছু নেই, ফাংশনটা কি করছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো দেখো এখানে টু ডিপেন্ড অন, এখানে কি? হ্যাঁ, যে সে নির্ভরযোগ্য একজন মানুষ, নির্ভর করা যায়, তার মানে এটাকে একটা অবস্থা প্রকাশ করছে। তাহলে ফাংশনে তো এটা অ্যাডজেক্টিভ, স্ট্রাকচারে প্রিপোজিশন, ফাংশনে তো এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি কি স্ট্রাকচার নিব না ফাংশন নিব? শুধু এইটা না, শুধু এই কোশ্চেনটা না, যত জায়গার কোশ্চেনে তোমার স্ট্রাকচার এবং ফাংশন এই দুটার মধ্যে যদি প্যাচ লেগে যায়, হ্যাঁ, যে কোনটা নিব, একদম 100% গ্যারান্টি তোমাকে অবশ্যই ফাংশন নিতে হবে, নট স্ট্রাকচার নেওয়া যাবে না। কথা ক্লিয়ার? বলো 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 বলো, হ্যাঁ বলো ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, একটু বলো তো ভাই আমরা ক্লিয়ার কিনা, একটু বলো আমরা কি ক্লিয়ার, একটু কথা বলো আমরা কি ক্লিয়ার? ওকে ওকে ভাইয়া, একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু দ্রুত বলো আমরা ক্লিয়ার হয়েছি। মাশাআল্লাহ, জি, থ্যাংক ইউ সো মাচ। অ্যাডজেক্টিভ না থাকলে প্রিপোজিশন হবে। ওকে ভাইয়া, ডান। হ্যাঁ জি, ঠিক আছে, বুঝতে পেরেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এরপর চলে যাচ্ছি। এই দেখো হিজ ড্রিম, তার স্বপ্ন দ্যাট হি উইল বি BCS ক্যাডার, সে একটা BCS ক্যাডার হবে। হ্যাঁ, ফাইনালি কেম ট্রু, সর্বশেষ এটা হলো। এই দেখো দ্যাট আসছে, এই দেখো দ্যাট, হ্যাঁ দ্যাট থাকলে আমরা জানি সেটা কোন ক্লোজ হয়? নাউন ক্লোজ, তাই না? দ্যাট থাকলে নাউন ক্লোজ, এটা আমরা ফাংশনে পড়েছি। আবার হিজ ড্রিম, তার স্বপ্ন কি? তার স্বপ্নটা কি দেখো, প্রশ্ন করো তার স্বপ্নটা কি? হ্যাঁ, তার স্বপ্ন কি? ভাইয়া কি দ্বারা প্রশ্ন করে সেটা কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়, তাই না? তথা এই যে ড্রিম, এই ড্রিম শব্দটির কি অবজেক্ট হিসেবে এটা কাজ করছে। তাহলে অবজেক্ট হিসেবে কোন ক্লোজ ব্যবহার করি আমরা? হ্যাঁ, অবজেক্ট হিসেবে কোন ক্লোজ? এই দেখো নাউন ক্লোজ। বুঝতে পেরেছেন? একটু আগে কিন্তু তোমাদেরকে পড়িয়েছি, একটু আগেই, যে নাউন ক্লোজের একটা কি দ্বারা প্রশ্ন করলে, সেটা কি? নাউন। হ্যাঁ, অবজেক্ট, কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় যেটা যে ক্লোজ বসবে সেটা কি? নাউন ক্লোজ। অবজেক্টের জায়গায় যে ফ্রেজ বসবে সেটা কি? নাউন ফ্রেজ। ওকে, এটা তাহলে দেখো দ্যাট হি উইল বি BCS ক্যাডার ফাইনালি কেম ট্রু, তাহলে আমরা কি নিব? নাউন ক্লোজ। ওকে,
তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি নাউন ক্লোজ, নট অ্যাডজেক্টিভ ক্লোজ। এই বেটা আজিজুন নাহার, হ্যাঁ আজিজুন অ্যাডজেক্টিভ ক্লোজ না ভাইয়া, অ্যাডজেক্টিভ ক্লোজ নয়, এটা হচ্ছে নাউন ক্লোজ। ওকে, অবজেক্ট হিসেবে কাজ করে। এই যে ড্রিম, এই ড্রিমের অবজেক্ট হিসেবে কাজ করেছে, ড্রিমের অবজেক্ট হিসেবে কাজ করেছে, এজন্য এটা হবে নাউন ক্লোজ, নাউন ক্লোজ। ওকে, আচ্ছা এরপর আসেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স। এই দেখো কোনটা সিম্পল, এই যে এই ক্যাটাগরির প্রশ্ন আমি তোমাদেরকে বলেছি যে এই যে নিচের কোনটা সিম্পল সেন্টেন্স, এইটা তুমি খুঁজে বের করো। এই রিলেটেড একটা প্রশ্ন রাজশাহীতে বিশেষ করে, হ্যাঁ রাজশাহীতে তুমি পাবা। রাজশাহীতে এখান থেকে প্রতি মাসে রাজশাহীতে এই ক্যাটাগরির প্রশ্ন করে, এই ক্যাটাগরির প্রশ্ন করে। হ্যাঁ, এটা যে নিচের কোনটা সিম্পল সেন্টেন্স, নিচের কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, নিচের কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা বের করে। দেখো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চোখটা করলে শোনা হয় না, দেখতে পাবে দ্যাট আসছে দ্যাট, তাহলে এটা কি কমপ্লেক্স, তাই না? এটা হচ্ছে কমপ্লেক্স। এই দেখো অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তাই, এটা কি? এই দেখো দ্যাট যেহেতু আসছে তাহলে কি কমপ্লেক্স, তাই না? কমপ্লেক্স। ওকে, ডু অর ডাই, এই দেখো অর আসছে তাহলে কি হবে? এটা কম্পাউন্ড, তাই না? কম্পাউন্ড। ওকে, আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আমরা একজন ওল্ড ম্যানকে আমি দেখি। দেখো এর মধ্যে কি কোনো ক্লোজ মার্কার আছে? হ্যাঁ, চোখ বন্ধ করে বলা যায় এটা কি বলতো? সিম্পল সেন্টেন্স, তাই না ভাইয়া? এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। অ্যান্সার নিচ্ছে আমরা ঘ নম্বরটি। ওকে, চলেন এরপরে চলে যাচ্ছি। এই দেখো হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম, এই দেখো কমপ্লেক্স কথা থেকে এটা চেঞ্জিং আসছে, তাই না? সো আমরা এগুলা স্কিপ করব। ওকে, এরপর আসেন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ আ ভার্ব। এই দেখো ভার্ব, হ্যাঁ, কোন ওয়ার্ডটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি? দেখো মোবাইল মানে তো মোবাইল, এটা কি একটা নাউন, নরমালি এটা নাউন হিসেবেই ব্যবহার হয়ে থাকে, তাই না? আচ্ছা এই দেখো সুগার, ভাইয়া দেখো সুগার মানে কিন্তু চিনি, আবার সুগার মানে কিন্তু চিনি মিশানো, হ্যাঁ, চিনি মেশানো। তা যদি চিনি বলি তাহলে কি হবে? নাউন। আর চিনি মেশানো বললে কি হবে? ভার্ব হবে। এই দেখো মিডিয়া কিন্তু ভাইয়া নাউন হিসেবে এটা ব্যবহার হয়ে থাকে। দেখো স্যান্ড মানে কি? বালি, তাই না? বালি। আবার স্যান্ড মানে কিন্তু ওই যে এই কাগজ দিয়ে যে ঘষে না, এই যে ঘর্ষণ করা ওটাও কিন্তু বলা। স্যান্ড মানে কিন্তু ওইটাকে ওই যে বিভিন্ন ধরনের শীষ কাগজ দিয়ে, ওই যে বিভিন্ন গ্রামাঞ্চলে বা শহরে শীষ কাগজ দিয়ে ঘষাঘষি করে, ঘর্ষণ করা। আমি লিখলাম এখানে কি লিখবো? ঘর্ষণ করা, এই অর্থ দিয়ে দেখা। তাহলে এটা অর্থ দিলে হচ্ছে নাউন, এটা অর্থ দিলে হচ্ছে তোমার কি বলে? ভার্ব। তাহলে দেখো অ্যান্সার এটাও আছে, এটাও আছে, তাহলে আগে আছে কোনটা? এটা। তাহলে অ্যান্সার নিব আমরা খ নাম্বারটা। তাহলে অ্যান্সার নিব আমরা খ। ওকে, হ্যাঁ জি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর চলে আসেন ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম। এই দেখো এই যে ডিগ্রি থেকে প্রশ্ন আসে, চেঞ্জিং, হ্যাঁ, চেঞ্জ রিলেটেড এই কোশ্চেনগুলো আমরা স্কিপ করব। ওকে, এরপর চলে আসেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম। দ্য সাবমেরিন ডিপড, হ্যাঁ, সে একটু ডুব দিল, একটু চুরামি করলো। টু অ্যাভয়েড, হ্যাঁ, টু অ্যাভয়েড। এই দেখো বাই, যেহেতু বাই আসছে বাই, তাহলে বুঝতেই পারছো বাক্যটা কি করবো? আমরা একটু প্যাসিভ করবো, তাই না ভাইয়া? আমরা একটু প্যাসিভ করবো, প্যাসিভ। তাহলে এটা প্যাসিভ নো, এটা প্যাসিভ নো। এই দেখেন একমাত্র প্যাসিভ হচ্ছে, এই দেখলে বুঝায়। মানে শর্টকাটে কিছু তুমি প্রশ্ন বিশ্লেষণ করতে করতে যত পারবা শর্টকাট ওয়েতে নিয়ে আসার জন্য, হ্যাঁ, এই জন্য প্রশ্ন বিশ্লেষণ প্রচুর পরিমাণে। আমি তোমাদেরকে বলবো ভাইয়া তুমি মনে করবা যে 3000 প্রশ্ন, মিনিমাম 3000 কোশ্চেন বিশ্লেষণ না করে এক্সাম হলে যাওয়া আমার জন্য হারাম। মিনিমাম 3000, মিনিমাম। এই যে তার মধ্যে ধরো এই বিসিএস এ আছে প্রায় 1000-এর মতো, বিসিএস এ 1000-এর মতো আছে, বিসিএস এ 1000 কোশ্চেন। এরপর তুমি হচ্ছে তোমার কি বলে, তুমি এখন যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ওই বিশ্ববিদ্যালয়ে ওই ইউনিটের কোশ্চেন অ্যানালাইসিস করো। তুমি তার একটা পরীক্ষা দিবা না, একাধিক জায়গায় পরীক্ষা দিবা। ওই একাধিক জায়গার বিগত বছরের একদম পুরা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, যে কয় বছর আছে আর কি, মানে 5 বছরকে স্ট্যান্ডার্ড ধরে, 5 বছরকে স্ট্যান্ডার্ড ধরে, মানে মানদণ্ড হচ্ছে 5 বছর। ওই 5 বছরে যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসছে ওইটার উপর ভিত্তি করে বিগত সবগুলা কোশ্চেন তুমি অ্যানালাইসিস করো। 1500, 2000, 2500, ভাই যত কোশ্চেন বিশ্লেষণ তত তুমি ক্লিয়ার, যত কোশ্চেন বিশ্লেষণ তত তুমি ক্লিয়ার। বুঝতে পেরেছো? হ্যাঁ, আর ওই যে তোমার মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে আমি যে আমার টপার বইয়ের মেমোরাইজিং পার্টের যে অংশটা পিডিএফ তোমাদের দিয়ে দিয়েছি, অনেকে তোমাদের নিজেদের কাছে হয়তো বিভিন্ন রকমের বই আছে, যার কাছে যে বইটাই থাকুক না কেন ভাইয়া, মেমোরাইজিং পার্টের বিগত বছরের প্রশ্ন পড়ো, বিগত বছরের প্রশ্ন 400-500 করে পড়ে ফেলো, 400-500, মিনিমাম 300-400, সিনোনিম 400-500, অ্যান্টোনিম 400-500, প্রেপোজিশন এরকম 400-500, তোমার হচ্ছে তোমার কি বলে গ্রুপ ভার্ব, ইডিয়ম ফ্রেজ একই 300-400 করে পড়ো, স্পেলিং 300-400-500 পড়ে ফেলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 150-200 পড়ে ফেলো। মানে এই যে মেমোরাইজিং পার্টের মধ্যে যেগুলি আছে এগুলা বিগত বছরের প্রশ্ন এখন প্রচুর পরিমাণে পড়ো, কারণ এগুলা বিগত বছরের প্রশ্ন থেকেই কমন আসে, একদম হুবহু চলে আসে। নাই তো আর কিছু ভাই, এগুলাই থেকে তো আসবে, আর দেবে কোত্থেকে? এগুলা বারবার পড়ো, ঠিক আছে? তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা বিং সিন, তাই না? তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা ওকে 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 আচ্ছা, অ্যানালাইসিস করার পর কয়েকদিন পরে আবার ধরলে সম্পূর্ণ নিউ লাগে। ভাই এটা লাগবে, এটা স্বাভাবিক, হ্যাঁ, এটা স্বাভাবিক, হ্যাঁ।
ওকে, আচ্ছা দেখতে পাচ্ছি একজন লিখেছো লাস্ট 1 মান্থ জাস্ট কোশ্চেন ইনশাআল্লাহ। জি জি, এখন এখন কোশ্চেন অ্যানালাইসিসের কোনো বিকল্প নাই। কোশ্চেন এখন বেসিক জীবন অনেক পড়ছে, বেসিক বাদ দাও, এখন এখন সব কোশ্চেন বিশ্লেষণ, প্রচুর প্রশ্ন বিশ্লেষণ করো। ওকে, আচ্ছা আসেন এরপরে। তবে ইন ফেয়ার অফ, এই দেখো ইন ফেয়ার অফ ড্যাশ হি এসকেপ, সে পলায়ন করলো, এলসওয়্যার অন্য কোথাও সে পলায়ন করলো, তাহলে ইন ফেয়ার অফ তাহলে কি, এই দেখো ইন ফেয়ার অফ তাহলে কি দিব, অ্যারেস্টিং, অ্যারেস্টিং মানে সে, এই দেখো অ্যারেস্টেড না নাকি বিং অ্যারেস্টেড, দেখো তো একটু খেয়াল করে। ইনফেয়ার মানে মানে অ্যারেস্ট হওয়ার ভয়ে, ভাই তাহলে ওই অ্যারেস্ট কি একা একা হবে? অ্যারেস্ট কি একা একা হবে? হ্যাঁ, নাকি কেউ অ্যারেস্ট করবে, তাই না? কারোর হাতে অ্যারেস্ট ধরা খাওয়ার ভয়ে, তাই তো? তো বাক্যটা কি প্যাসিভ, এই বাক্যটা কি কি হিসেবে ধরবো আমরা, প্যাসিভ, তাই না ভাইয়া? এই দেখো প্যাসিভ যদি বুঝো, প্যাসিভ বুঝলে এমনি বোঝা যায় যে অ্যান্সার গ নাম্বারটা, তাই না? ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপড এলসওয়্যার, ধরা খাওয়ার ভয়ে বা অ্যারেস্ট হওয়ার ভয়ে সে পলায়ন করলো, তাই না ভাইয়া? ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন। ওকে, আসেন এরপর চলে যাচ্ছি। আই ডিড নট ফলো, ফলো আমি খেয়াল করিনি, হু পাসড বাই মি, আমার পাশ দিয়ে যে কে গেছে আমি খেয়াল করিনি, রে কে কে কে, হ্যাঁ ইট ড্যাশ সজীব, এটা ইট ওয়ার সজীব নাকি ইট মাস্ট বি সজীব, এটা অবশ্যই সজীব হবে, এই বলা যায় এটা ইট মাইট বি সজীব। ভাই এই কোশ্চেন পারার জন্য কি কোনো গ্রামার লাগে? এটা আমার পাশ দিয়ে কে গেছে আমি খেয়াল করিনি, সজীব আবার পরে বলি না আমার কথা বলতে গিয়ে, এই তোর পাশ দিয়ে তো খেয়াল করি নাই, পাশ দিয়ে কে গেছিল, সজীব হইতে পারে, মানে কি সম্ভাবনা, তো সম্ভাবনা অর্থে কি ওয়ার বসে, মাস্ট বি মানে কি অবশ্যই এটা বসে, ওয়াজ বসে নাকি মাইট বি, ইট মাইট বি সজীব, এর জন্য কোনো গ্রামার লাগে না ভাই, এর জন্য কোনো গ্রামার লাগে না, এটা এই জন্যই প্রশ্ন দেখবি তুই প্রশ্ন বিশ্লেষণ করতে গিয়ে অনেক প্রশ্ন তুই পাবি, ভাই এটা গ্রামারের সাথে কোনো মিল নাই, এখানে কি অর্থ বা পরিস্থিতি বুঝে অ্যান্সার করতে হয়। হ্যাঁ, এরকম প্রশ্ন পরীক্ষায় 10% প্রতি বছরই আসে, তুমি শুভ খালি গ্রামার খালি দেখো একটু প্র্যাকটিস করো পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে, দেখো এরপর চলে আসি। শামিন ইজ মাই কলিগ, শামিন হচ্ছে আমার কলিগ। হ্যাঁ, ওকে, আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স, আমি 10 বছর ধরে তাকে, এই দেখো 10 বছর ধরে তাকে চিনি, তাহলে এখানে কি নো নিউ, তাহলে কি এই দেখেন, হ্যাঁ এই যে হ্যাভ বিন নোন প্রেজেন্ট প্যাসিভ তো না, আমি দেখো এটা কি করছে, এটা হলো অ্যাক্টিভ, তাই তো এটা অ্যাক্টিভ, আর হ্যাভ বিন নোন এটা কি ভাইয়া, প্যাসিভ করেছে। এ দেখেন তাহলে এখানে কি, যেহেতু আমি সরাসরি আসি, তাহলে আমার কি, তাহলে আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স, অথবা এখানে আই হ্যাভ বিন নোয়িং যদি থাকতো, হ্যাঁ তাহলে তোমার এখানে হ্যাভ বিন নোয়িং, KNOWING, হ্যাঁ হ্যাভ বিন নোয়িং যদি থাকতো তাহলে তোমার একটু সন্দেহ লাগার সুযোগ ছিল, কিন্তু তুমি জানো না এটা তো আর ING ওয়ালা দিতে হয় না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্টে নিয়ে আসতে হয়। অ্যান্সার হচ্ছে আমার গ নাম্বারটা, তাই না ভাইয়া? হুম। আচ্ছা, গ্রামারের রুলস এর সাথে মিল না পাইলে আমি ঠাড়া মুখস্থ করি ভাইয়া, ঠাড়া মুখস্থ না, অর্থ বুঝে মুখস্থ করবেন, অর্থ বুঝে মুখস্থ করবেন, অর্থ বুঝে মুখস্থ করবেন, বুঝছেন? ঠাড়া মুখস্থ করবেন কেন, ঠাড়া মুখস্থ করবেন কেন ভাইয়া? এরপর আসেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজা বের করো। দেখি আছে, হি হ্যাজ সেইড টু মি দ্যাট আই উইল গো, ভাই এটা তো ওই আচ্ছা ন্যারেশন থেকে আমাদের, ওকে ওরে বাবা ন্যারেশনের, এটা দেখো ন্যারেশন থেকে, হি হ্যাজ সেইড টু মি, আচ্ছা বেটা ইনডিরেক্ট থেকে সেইড টু বসে, ইনডিরেক্ট থেকে সেইড টু বসে, আই উইল গো বাট ইউ উইল স্টে হিয়ার ইন ঢাকা, তার মানে এখানে এই যেটা হবে না, হি হ্যাজ টোল্ড, ওকে টোল্ড বসতে পারে, মি দ্যাট হি উইল, ওকে এটা প্রেজেন্ট, এখানে উইল বসছে, উইল গো বাট আই উইল স্টে, ওকে ঠিক আছে স্টে হেয়ার ইন ঢাকা, ওকে হি হ্যাজ টোল্ড প্রেজেন্ট করেছে, কিন্তু এখানে ভাইয়া উড এটা হতে পারে, হ্যাজের সাথে উড প্রেজেন্টে হবে না, তার মানে এই কারণে হলো না। হি হ্যাজ টোল্ড, এখানে দেখো সেম উড আসছে, তাহলে এটাও নো, অ্যান্সার হচ্ছে এই দেখো বি নাম্বারটা। দেখছো কোশ্চেন বড় হইলেও, কোশ্চেন বড় তুমি দেখো একটু মাথা ঠান্ডা করে দেখলে দেখো ইজিলি অ্যান্সার করবা, ইজিলি অ্যান্সার তুমি করতে পারবে। দেখছো কোশ্চেন হয়তো বড়, হ্যাঁ কিন্তু তুমি দেখলে এমনি বোঝা যায় যে অ্যান্সার তাহলে কোনটা হবে। হ্যাঁ জাস্ট একটু মাথা ঠান্ডা করে
মাথা ঠান্ডা করে। দেখ 16 ডি দিয়েছে, কেরে তোরা ডি দিলি কেন বুঝলাম না। 16 ডি অ্যান্সার বুঝে অ্যান্সার কর না একটু, হ্যাঁ অ্যান্সার বুঝে, হ্যাঁ অ্যান্সার বুঝে অ্যান্সার করার চেষ্টা করো, ওকে ভাইয়া। হ্যাঁ ওকে। এরপর আসো 17 নাম্বার কোশ্চেন দেখো, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, আমরা জানি ডার্কেন্ড বাই, তাই না? আচ্ছা, স্যারকে দেখা যাচ্ছে না কেন? আমি দাঁড়িয়ে আছি পাশে, আমাকে দেখা যায়, আমি পাশে দাঁড়িয়ে আছি, আমাকে। আচ্ছা দেখো, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, দেখো ডার্কেন্ড কি বসে? ডার্কেন্ড বাই, তাই না? এই ডার্কেন্ড বাই, তাহলে ডার্কেন্ড এর সাথে বাই নাই, ডার্কেন্ড এর সাথে টু নো, সুইচিং অফ, এ তো কোনো স্ট্রাকচারই হইলো না। তাহলে দেখো, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড বাই সুইচিং অফ অল দ্য লাইটস, তাই না? অল লাইট, সবকিছু বন্ধ করে রাখা হয়েছে, ওকে। আচ্ছা, এরপর আসেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন। এই দেখো, হ্যাঁ এই যে শুরুতে হ্যাড আসছে, এই দেখো ইফ আসছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে কন্ডিশনাল থেকে প্রশ্নটি আসছে, তাই না? কন্ডিশনাল থেকে প্রশ্ন, তাই না ভাইয়া? কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে, একটু খেয়াল করো। দেখো, তাহলে এই দেখো হ্যাড, ওকে, হ্যাড ইউ বিন, তথা এটা এই দেখো হ্যাড ইউ বিন বলতে তো বুঝো হ্যাড এর জায়গায় কি বসবে? ইফ, তাই না? ইফ আই হ্যাড বিন, তাহলে কোন কন্ডিশনাল ভাইয়া? থ্রি সি, তাই না? থ্রি কন্ডিশনাল, তাই না? থার্ড কন্ডিশনাল। তাহলে দেখো শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3, তাহলে কুড হ্যাভ ভি3, ওকে, মনে হচ্ছে এটা ঠিক আছে। এবার দেখো ইফ ইউ হ্যাড বিন, দেখো হ্যাড বিন, ওকে, এই যে তাহলে পাস্ট, এটা কি থ্রি সি, থার্ড কন্ডিশনাল। তাহলে কুড হ্যাভ, তাহলে কুড হ্যাভ এরপরে কি ভাইয়া? ভি3 কি আছে? হ্যাঁ, ভি3 নাই, সো এটা নিতে পারছি না। দেখো ইফ ইউ হ্যাড বিন, একই অবস্থায়, দেয়ার অন টাইম ইউ মাইট গেট, এটা হবে নো। তো দেখো এখানে হ্যাড, এখানে আবার কোন স্ট্রাকচার করলো? এর সাবজেক্ট কই? হ্যাড বিন সরাসরি এরকম তো হয় না, এখানে এই যে এখানে ঝামেলা করেছে, এখানে কিন্তু ঠিক ছিল, এখানে ঠিক ছিল, কিন্তু এখানে ভুল করে দিয়েছে। তাহলে পরিপূর্ণ ঠিক পেলাম কোনটা? এই যে ক নাম্বারটা, তাই না? অ্যান্সার নিচ্ছি আমরা, অ্যান্সার নিচ্ছি ক নাম্বারটা, ওকে। আচ্ছা, এরপর আসেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দেয়ার আর ট্রিজ, এই দেখো দেয়ার আর ট্রিজ, গাছপালা আছে, ওকে, দেয়ার আর ট্রিজ, ওকে, হ্যাঁ। আচ্ছা, অন, ওকে, অন সব ঠিক আছে, হ্যাঁ। তারপর দেখো বোথ, বোথ একটা ডিটারমিনার না? তা ডিটারমিনারের আগে আবার এখানে দা কেন? হ্যাঁ, তবে এখানে তো এই দাটা তো হওয়ার কথা এই যে এইখানে, হ্যাঁ। দ্য সাইডস অফ দ্য রোড, বোথ দ্য সাইডস অফ দ্য রোড, এই দেখো বোথ দ্য সাইডস অফ দ্য রোড, কারণ এটা তো একটা ডিটারমিনারের আগে তো আবার দা তুমি দিতে পারো না। বোথ একটা ডিটারমিনার, আবার দা এটাও তো একটা ডিটারমিনার, দুটো ডিটারমিনার তো পাশাপাশি দিব না, তার মানে বোথ দ্য সাইডস অফ দ্য রোড, এটা অন ঠিক আছে। বোথ এখানে কি করলো কই? যেহেতু বোথ দুই পাশে দিয়েছে, এখানে আবার কি দেখো দা ব্যবহার করে নাই, আবার সাইডস এখানে এস ব্যবহার করে নাই, এটা নিতে পারছি না। আইদার সাইড, এটাও তো না। অ্যান্সার হচ্ছে কোনটা? এই যে খ নাম্বারটা, অ্যান্সার হচ্ছে খ নম্বরটি, তাই না ভাইয়া? 19-এর তাহলে খ নাম্বার বা বি নাম্বার। এরপর আসো, হি ওয়েন্ট ব্যাক, দেখো হি ওয়েন্ট ব্যাক বুঝছো? ওয়েন্ট ব্যাক মানে হচ্ছে কোনো কথা দিয়েছে কিন্তু কথা না রাখা, হ্যাঁ, কথা ফিরিয়ে নেওয়া, কথা ফিরিয়ে নেওয়া, হ্যাঁ, কথা ফিরিয়ে নেওয়া। হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি, সে আমাকে ভোট দেওয়ার ব্যাপারে প্রমিস করেছিল কিন্তু এটা ফিরিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু সামনে ভোটের ব্যাপার আসতেছে, তো এই জন্য একটা প্রশ্ন। দেখো ফরগট মানে কি? ভুলে যাওয়া, হ্যাঁ, ফরগট ভুলে যাওয়া, হবে এটা? নো। দেখো রেইনফোর্স চাপ প্রয়োগ করা, হবে এটা? নো। সাপোর্ট সমর্থন করা, হবে এটা? এই দেখো উইথড্র, দেখছো উইথড্র মানে কি? ফিরে নেওয়া, এটা তো বুঝি, উইথড্র তো বাংলা শব্দের মতো। অ্যান্সার নিচ্ছি আমরা ঘ নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা ঘ নাম্বারটা, ওকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার ভাইয়া? আমরা তাহলে এই প্রশ্নটিও একদম 100 ক্লিয়ার হয়েছি, ওকে। আসেন, এরপর আসেন, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, হ্যাঁ, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে ব্যাগ থেকে বিড়ালকে ছেড়ে দেওয়ার অনুমতি দাও। বিষয়টা কি এমন? হ্যাঁ, কোনো অসতর্কতা বশত কোনো গোপন বিষয় প্রকাশ করে দেওয়া, তাকে বলা হয় এটা, হ্যাঁ। অসতর্কতা বশত কোনো গোপন বিষয়, হ্যাঁ, কোনো গোপন বিষয়কে প্রকাশ করা। ধরো আমরা খেয়াল হঠাৎ করে তুমি একটা গোপন বিষয়, তোমার বান্ধবী হয়তো তোমাকে বলেছিল, দেখ এই কথাটা কারোর কাছে না তুই বলিস না, হ্যাঁ,
অমুক তো আমার এই কথা বলেছে, তুই খবরদার কারোর কাছে এই কথাটা বলিস না। তখন তুমি আরেক বান্ধবীর সাথে এমন গল্পে মজে গেছো, বলে দিস, বলার পর এই এরে হাই হাই, যদি এখন ওর কাছে বলে দেয় তাহলে আমার শেষ। এটা এটা হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। হ্যাঁ, তাহলে ব্রিং আউট আ ক্যাট ফ্রম আ ব্যাগ, ব্যাগ থেকে একটা বিড়াল নিয়ে আসা, নো। দেখো লেট দ্য ক্যাট মুভ অ্যাট লার্জ, নো। এই দেখো রিভিল, প্রকাশ করে, রিভিল মানে কি, প্রকাশ। আ সিক্রেট কেয়ারলেস, দেখছো কেয়ারলেস একটা সিক্রেট প্রকাশ করে। টেক আ প্রিকশন, না, অ্যানসার হচ্ছে এই দেখো গ নাম্বারটা, তাই না ভাইয়া? এটা এটা পরীক্ষায় প্রায়ই আসে, এটা পরীক্ষায় প্রায়ই আসে, এটা পরীক্ষায় প্রায়ই আসে, খুব গুরুত্বপূর্ণ, বুঝছো? এরপরে দ্য স্নো স্নো thrills down, thrills down আমরা বলি আর কি দ্য ভ্যালি। হ্যাঁ, ভ্যালি ভ্যালি, ওকে, thrills down, তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা thrills down। ওকে, মানে হচ্ছে তোমার হলো ঘূর্ণাবতে পাক দেওয়া, এই যে ঘুরপাক খাওয়া এরকমটা আর কি, এটার সাথে বসাতে হলে জি 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 ভাইয়া 19 নাম্বারটা আর একবার বুঝান। 19 নাম্বার কি রে ভাই, তুই এখন 19-এ আইছিস? আরে 19-এ কি ছিল আবার 19-এ? 19-এ সহজ কথা বলছি হচ্ছে যে বোথ, এটা একটা ডিটারমিনার, তার আগে আর্টিকেল দেওয়া যাবে না, অন্য আর্টিকেল, এটাও তো একটা ডিটারমিনার, তার আগে দা দেওয়া যাবে না, বোথ আগে, এরপর দা সাইডস অফ দা রোড, এই কথাটাই বলেছি, ঠিক আছে? ওকে, তাহলে কি বসে? ডাউন, তাই না? এটা একটা ফিক্সড এক্সপ্রেশন, অ্যানসার নিচ্ছি আমরা গ নাম্বারটা। এরপর আসেন, দেয়ার ইজ আ কপি শপ ড্যাশ দ্য স্ট্রিট। হ্যাঁ, স্ট্রিট, দেয়ার ইজ আ কপি, একটা কপি শপ আছে অন দ্য স্ট্রিট, মানে কি রাস্তার উপরে, বিফোর, রাস্তার আগে, এটা বলে কি, এই দেখো অ্যাক্রস দ্য স্ট্রিট, অ্যাক্রস মানে কি জানো? অপর পাশে, অ্যাক্রস শব্দের অর্থ হচ্ছে অপর পাশে, এখানে হ্যাঁ, অ্যাক্রস দ্য স্ট্রিট, তাহলে রাস্তার ওই অপারে, ওই যে ওখানে 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 ওখানে, ওকে। অ্যাট দ্য স্ট্রিট মানে একদম রাস্তার ইয়েতে না, অ্যাক্রস দ্য স্ট্রিট কথা হচ্ছে রাস্তার ওই অপর পাশে, রাস্তার অপর পাশে একটা একটা ওকে, এই বিফোর দ্য স্ট্রিট, বেটা বিফোর দ্য স্ট্রিট, অ্যাক্রস, অ্যাক্রস দ্য স্ট্রিট, অ্যাক্রস দ্য স্ট্রিট, অ্যাক্রস দ্য স্ট্রিট, ওকে। ওকে, তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি অ্যাক্রস। ওকে, চলেন এরপর চলে যাচ্ছি দ্য অ্যান্টোনিম অফ বয়েস্টারাস। হ্যাঁ, বয়েস্টারাস, বয়েস্টারাস বুঝো? বয়েস্টারাস, বয়েস্টারাস, বয়েস্টারাস মানে কি জানো? হইচই, হইচই, গোলমাল, বয়েস, বয়েস, বয়েস্টারাস মানে হচ্ছে হইচই, ওকে, হইচই, হইচই। দেখো এই যে নয়জি, নয়জি মানে কি? নয়জি মানে তোমার হচ্ছে কি বলবো, কোলাহলপূর্ণ শব্দ, এরকম, আসলে কোলাহলপূর্ণ, কোলা কোলাহলপূর্ণ, ওকে, নয়জি মানে। কুইট, কুইট মানে কি ভাইয়া? শান্ত, তাই না? শান্ত। আনরুডলি, আনরুডলি মানে কি তোমার হচ্ছে, রুডলি মানে তো রুরো, ওই যে রুরো ব্যবহার করতে, আনরুডলি এটাও আমরা বলতে পারি হচ্ছে সভ্য, শান্ত, ভালো কিছু এরকমটা। চিরফুল মানে হচ্ছে তোমার ওই যে ভালো, মানে পজিটিভ অর্থ। এটা আমাদের এখানে কি বলেছে? অ্যান্টোনিম বলেছে, তাই না? তাহলে অ্যান্টোনিমের ক্ষেত্রে আমরা কি, তাহলে এই যে বোঝা যেতে, এটা কি তাহলে? কুইট তথা শান্ত, তাই না? এটা বোঝা যায়, কুইট তথা শান্ত, তাই না? কুইট তথা শান্ত, ওকে, তাহলে আমরা, হ্যাঁ, ওকে ওকে, হুম, জি। ওকে, ঠিক আছে, চলেন এরপর চলে যাচ্ছি প্লাগিয়ারিজম। এটা পরীক্ষায় আসে, এক কথায় প্রকাশ, হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের এটা আসে। প্লাগিয়ারিজম, প্লাগিয়ারিজম বুঝো? প্লাগিয়ারিজম মানে হচ্ছে, মনে করো তুমি তোমার অন্য একজন একটা লেখা লিখেছে, তুমি কি করছো? ওইটা নিজের নামে চালায় দিচ্ছ। তুমি একদিন মনে অন্য একটা জায়গায় একটা পোস্ট লেখা, সেই পোস্ট অনেক সুন্দর করে লেখা, তুমি কপি করে এনে বসাই দিছো একদম পুরো, হ্যাঁ, নিজের নামে চালাই। তোমার বান্ধবীকে, কি রে, বুঝলাম না, তুই কবেতে সাহিত্যে কবি হয়ে গেলি রে, হ্যাঁ, এত সুন্দর সাজানো গোছানো মচৎকার করে লিখে, ও এটা, আর তুমি যে আরেকজনটা চুরি করিয়া এনে নিজের নামে চালাই দিছো, হ্যাঁ, চালাই দিছো, এটা হচ্ছে প্লাগিয়ারিজম, ওকে, প্লাগিয়ারিজম। দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস, এই যে অন্য কারোরটা ইউজ করা, ব্যবহার করা, আইডিয়া অ্যাজ ওয়ানস ওন, নিজের বলে, অন্য একজনের আইডিয়া নিজের বলে
চালিয়ে দেওয়া, চালায়া দেন। ওকে, বাকিগুলি আর নেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? জি 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 জি, অন্যের লেখা চুরি করে নিজের নামে চালাই দেওয়া, তাই না? ওকে, চলেন এবার চলে যাচ্ছি। দ্য টু সিটিজ ইন আ টেল অফ টু সিটিজ। এই যে আ টেল অফ টু সিটিজ, এই যে একটা উপন্যাস ভাইয়া, আ টেল অফ টু সিটিজ, এটা আ টেল অফ টু সিটিজ। এই উপন্যাসে দুইটা শহরের কথা বলা ছিল। হ্যাঁ, এটার মধ্যে দুইটা শহরের কথা, দুইটা শহর কি কি জানো? লন্ডন আর হচ্ছে প্যারিস। লন্ডন এবং প্যারিস, এই দুইটা কথা বলা হয়েছে। এই রিলেটেড কোশ্চেন তোমাদের হবে না, তোমার লিটারেচার থেকে প্রশ্ন হবে। একটু খেয়াল করো, তোমাদের হচ্ছে এই দেখো, একটু খেয়াল করো, মনোযোগ দাও। দেখো লিটারেচার থেকে তোমাদের প্রশ্ন, দেখো লিটারেচার থেকে দুইটা ক্যাটাগরিতে প্রশ্ন সাধারণত হয়। একটা হচ্ছে একটু হালকা পাতলা প্রশ্ন। হালকা পাতলা প্রশ্ন বুঝো, যে এইটার লেখককে, এই কবিতাটা কে লিখেছেন, এই উপন্যাসটা কে লিখেছেন, বা অমককে কি উপাধি দেওয়া হতো, কোন যুগটা ভালো, কোনটা কি, এই রিলেটেড কিছু প্রশ্ন। খুব শীঘ্রই আমি লিটারেচারের উপর একটা ক্লাস নেব, খুব শীঘ্রই। আমি চেষ্টা করি সামনের মাসে, ধরো সর্বোচ্চ গেলে তোমার হচ্ছে 4-5 তারিখের মধ্যেই আমি, মানে আমি চাচ্ছি একদম লিটারেচারের জন্য। এমনিতে ধরো ইমন ভাই এর আগে একটা ক্লাস তোমাদের নিয়েছে, একটা ক্লাস ছিল, জন্য আমি এতদিন ধরে নিয়ে নিই। আমি নতুন করে একটা ক্লাস নিব এবং তোমাদের জন্য একটা স্পেশাল শীট তৈরি করতেছি। এটা তুমি ধরো আমি সর্বোচ্চ 1টা থেকে 2টা ক্লাস নিয়ে আমি ক্লাসই পড়াই দিব, এটা নিয়ে মানে তোমার টেনশন করিও না। এবং যা পড়াবে এর ভিতর থেকে আসবে, এর বাইরে প্রশ্নও হবে না। কারণ লিটারেচার থেকে তোমাদের প্রশ্নগুলো খুবই অল্প, একদম অল্প মুষ্টিমেয় একটা প্রশ্ন বললে তোমাদের কমন পড়ে যায়। এটা নিয়ে এত পেরেশানি নেওয়ার কিচ্ছু নাই ভাইয়া, জাস্ট ওয়েট এন্ড সি ইনশাআল্লাহ। তো দেখো, তোমাদের এত গভীরে গিয়ে কোনো প্রশ্ন লিটারেচার থেকে তোমাদের পড়া লাগবে না। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। ওকে ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন দেখো, তাহলে এই যে এইরকম একটু গভীর থেকে প্রশ্ন, এটা তোমাদের হবে না। আচ্ছা, এরপর দেখো, দ্য লাইন ফ্রেইলটি দো নেম ইজ ওম্যান অকার্স ইন, এটা কি হ্যামলেটের মধ্যে ঘটেছিল। এটাও তোমাদের এই রিলেটেড কোশ্চেনও তোমাদের দরকার নাই এত। আচ্ছা, এরপর দেখো, হু অফ দ্য ফলোইং কমপ্লাইড অ্যান ইংলিশ ডিকশনারি। ইংলিশ ডিকশনারি কে কমপ্লাইড করেছিল? স্যামুয়েল জনসন। এটা তোমাদের লাগবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে এই যে ডিকশনারিটা প্রথম কমপ্লাইড কি করেছিলেন। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। এই তথ্য জাতীয় যেগুলা সেগুলা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আসো, হুইচ ইজ নট আ পোয়েট্রি ফর্ম। কোনটা পোয়েট্রি ফর্ম না? এই যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা তোমাদের নিচের কোনটা, মানে দেখো পয়েন্ট, মানে কবিতা জাতীয় না, পোয়েট্রির একটা ফর্মের মধ্যে পড়ে না। দেখো সনেট মানে আমরা জানি কি 14 লাইনের যেগুলি আছে তাকে আমরা বলি, তাই না? বালাদ মানে হচ্ছে তোমার কি গীতি কবিতা। ওকে, বালাদ শব্দটা কি তোমার হচ্ছে গীতি কবিতা, তো নরমালি এর মধ্যে পড়ে না। দেখো ইপিক মানে কি তোমার কাব্য। এই দেখো টেলটা হচ্ছে এটা পোয়েট্রির ওই নরমালি ফর্মের মধ্যে পড়ে না। অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, দেখো, আই এম আ ম্যান মোর সিংড এগেইনস্ট দ্যান সিঙ্গিং। এটা এরকম কোশ্চেন কিন্তু তোমাদের লাগবে না, এটা হ্যাঁ লাগবে না। ওকে, আচ্ছা, এরপর আসেন। খুলনা ইউনিভার্সিটি লিটারেচার পার্ট নিয়ে কিছু বলেন। জি জি, ক্লাস নিলে সব চলে আসবে ভাইয়া, ক্লাস নিলে সব চলে আসবে, ভয় নেই। আর খুলনা ইউনিভার্সিটির জন্যই স্পেশালি তোমাদের ক্লাস নিব, যেহেতু খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা তো খুব শীঘ্রই পরীক্ষা নিব। হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড। এই যে এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, মানে কোনটা রোমান্টিক পিরিয়ড, যে কোন পিরিয়ডের কি অবস্থা কি ছিল, এটা হচ্ছে তোমার কোনটাকে মানে ইনফ্লুয়েন্স, প্রভাবিত করেছিল। হ্যাঁ, প্রভাবিত করেছে ফ্রেঞ্চ রেভলিউশন, মানে ফ্রান্সের যে ফরাসি বিপ্লব, যাকে আমরা ফরাসি বিপ্লব বলি আর কি, তাই না? ফরাসি বিপ্লবটাকে হচ্ছে তোমার, এটাকে তোমার হচ্ছে রোমান্টিক পিরিয়ডটাকে বেশি প্রভাবিত করেছিল। এই ইনফরমেশন গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এরপর দেখো দ্য অথর অফ আ ফেয়ারওয়েল টু আর্মস। দেখো এটা গুরুত্বপূর্ণ, মানে এইটার লেখককে উনাকে কি বলা হয়, এই জাতীয় এগুলা হচ্ছে তোমাদের জন্য। আ ফেয়ারওয়েল টু আর্মস। ওকে, আ ফেয়ারওয়েল টু আর্মস, এটা হচ্ছে তোমার আর্নেস্ট হেমিংওয়ে। হ্যাঁ, আর্নেস্ট হেমিংওয়ে। ওকে, এগুলা কিন্তু মুখস্থ কথা, একদম ঠাডা মুখস্থ রাখতে হবে এগুলা। হু ইজ দ্য মোস্ট ফেমাস, হ্যাঁ, তোমার স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার। এই দেখো, এটা গুরুত্বপূর্ণ, এই জাতীয় প্রশ্ন, মানে সবচেয়ে দেখো, স্যাটিরিস্ট মানে বুঝো, স্যাটিরিস্ট মানে যে হচ্ছে ব্যঙ্গ, বিদ্রুপ, উপহাসের মাধ্যমে তার লেখাগুলা লেখেন। হ্যাঁ, তো এটার মধ্যে হচ্ছে তোমার এই যে তোমার জনাথন সুইফট, উনি প্রচুর পরিমাণে ওনার লেখা পড়লেই, যে আমাদের বাংলা একজন হুমায়ুন আহমেদ যেমন আছে, ওনার জনাথন সুইফট এরকমটা, উনি হাস্য রস, ব্যঙ্গ, বিদ্রুপ এটার মাধ্যমে সমাজের বিভিন্ন চিত্রগুলো উনি ফুটিয়ে তুলেছেন। এটা জনাথন, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রচুর পরিমাণে এই একটা প্রশ্ন বারবার আসে। ওকে,
দেখো এরপরে হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার মানে কোনটাকে গোল্ডেন এজ বলা হয়? গোল্ডেন এজ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এটা আসার মতো একটা প্রশ্ন এটা। হ্যাঁ, কোনটাকে বলা হয় জানো? এলিজাবেথেন পেজ। হ্যাঁ, এলিজাবেথেন এজ যেটা আছে, মানে রানী এলিজাবেথের যে যুগটা, ওই যুগটাকে বলা হয় হচ্ছে তোমার মানে গোল্ডেন এজ হিসেবে বলা হয়, মানে যে যতগুলা যুগ আছে যুগের মধ্যে এটা শ্রেষ্ঠ যুগ হিসেবে ধরা হয় আর কি। ওকে, দেখো লাস্টলি এন্ড ফাইনালি কোশ্চেন, হুইচ নোবেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নোভেলিস্ট। এই যে এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে যে এটা তো হচ্ছে হুইচ নোবেল ইজ রিটেন বাই হচ্ছে তোমার ইন্ডিয়ান নোবেল, ইন্ডিয়ান ঔপন্যাসিক কর্তৃক লেখা, এই যে দ্য মিনিস্ট্রি অফ আর্ট মোস্ট হ্যাপিনেস। এটা হচ্ছে তোমার ওই যে অরুন্ধতী রায় ওনার লেখা এটা। হ্যাঁ, অরুন্ধতী তোমার ওনার নাম, অরুন্ধতী সম্ভবত, হ্যাঁ অরুন্ধতী রায়, এরকম ওনার লেখা হচ্ছে এটা। হ্যাঁ, দ্য মিনিস্ট্রি অফ আর্ট মোস্ট হ্যাপিনেস এটা। ওকে, তাহলে এই মোটামুটি ভয় পেও না ইনশাআল্লাহ হচ্ছে তোমার লিটারেচারের জন্য। জাস্ট আমি একটা শীট, তো আমি চাচ্ছি যে ধরো আমি ক্লাস নিলে এখন নিয়ে নিলাম, কিন্তু একটা চাচ্ছি এই বছরের আপডেট অনুযায়ী যে তোমাদের খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম এই বছরের ইউনিট এবং বিভাগ পরিবর্তনের প্রত্যেকটা ইউনিট অনুযায়ী কোন 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 প্রশ্নগুলো আসতে পারে এইটাকে অ্যানালাইসিস করে আমি একদম প্রত্যেকে বলতে পারো যে তোমার প্রায় এই যে 13টা জায়গায়, তোমরা যে 12টা জায়গায় পরীক্ষা দিতে পারবা, এই 12টা জায়গার প্রশ্ন বিশ্লেষণ করে এবছর আসতে পারে এরকম করে একটা শীট তৈরি করতেছে, যাতে এর বাহিরে যেন আর কিছু না হয়। জাস্ট এই শীটটা একবার রিডিং পড়ে গেলে তোমার সব লিটারেচার থেকে যত প্রশ্ন হবে সব জন্য তোমার কমন পড়ে যায়। ওভাবে করে করা হচ্ছে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই জন্য একটু সময় নিচ্ছি, যেহেতু ইমন ভাই এর আগে একটা ক্লাস নিয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে ইমন ভাই যে ইমনস ফাইনাল সাজেশন যে বইটা আছে, ওইটার মধ্যেও কিন্তু ভাই যে লিটারেচারের যে অংশটুকু তুলে ধরেছেন বেশ ভালো, বেশ ভালো। ওখান থেকে একদম ওখান থেকে হুবহু তোমরা যদি তোমাদের কাছে এই বইটা যদি থেকে থাকে বাস, তাহলে ওখান ওইটুকু পড়ে ফেলো, কারণ ওখান থেকে ওটা আমি যে শিটটা করবো ওর ভিতর থেকে প্রায় অধিকাংশই তোমার আছে এটা, কারণ ওটা খুবই গুরুত্ব ভাই, ওখানে একদম পুরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে তুলে ধরেছে। তোমরা ওটা পড়ে ফেললেও তুমি লিটারেচার মনে করো মোটামুটি কাভার হয়ে গেল, বুঝতে পেরেছো? প্রায় 80% দেখবে যে কাভার হয়ে আছে, বা 70% কাভার হয়েছে, বা আমার সাথে থাকবে আর হয়তো 10-15%, 20% হয়তো তোমার একটু অমিল থাকবে। ওকে, হয়তো আমার লেখার প্যাটার্নটা একটু ভিন্ন রকমের আনবো, শীটটা হয়তো একটু ভিন্ন রকমের সাজাবো, সাথে আরো বেশ কিছু ইনফরমেশন অল ওভার জন্য কমন পড়ে এরকম সাজিয়ে দেবো, বাইরে পড়লো মোটামুটি কমন পাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো যারা এখনই লিটারেচার পড়তে চাচ্ছ ইমন স্যারের ওইটুকু পড়ো, বাস হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভালো থেকো, দোয়া করিও। আচ্ছা, জিএসটি এর জন্য কি ইংলিশ ফার্স্ট পেপার পড়তে হবে? ভাইয়া একটা জিনিস খেয়াল করবা, বি ইউনিটের স্টুডেন্ট তুমি ফার্স্ট পেপার পড়বা না আর চান্স পাবা, এটা কল্পনাও করিও না, এটা কল্পনাও করবা না। বি ইউনিটের স্টুডেন্ট তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, ও ভাইয়া তোমার ফার্স্ট পেপার লাগবে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ, এটা স্কিপ করা মানে হচ্ছে তোমার চান্স স্কিপ করে দেওয়া, তোমার চান্সই হবে না। ফার্স্ট পেপার স্কিপ করা মানে তোমার চান্সই হবে না। সুতরাং আমি তোমাদের মোটামুটি বেশ কয়েকটা 5টা না 6টা ক্লাস নিয়েছিলাম ফার্স্ট পেপারের উপরে, কেমনে কি পড়তে হয়, কেমনে প্রশ্ন সলভ করতে হয়, সবকিছু কিন্তু আমি দেখাই দিয়েছি। ওই অনুকূলে তোমরা দেখবে টেক্সট প্যানাসিয়া একটা বই আছে, টেক্সট প্যানাসিয়া একটা বই, আমি যতটুকু দেখেছি বাজারে যে কয়েকটা বই আছে এর মধ্যে খুব ভালো একটা বই টেক্সট প্যানাসিয়া বই দেখবে প্রত্যেকটা লেসন শেষ হওয়ার পরে এই লেসন থেকে কত এমসিকিউ আসে এবং কিভাবে এমসিকিউ গুলো হতে পারে টোটাল একদম ধরে ওখানে কিন্তু বিশ্লেষণ করা আছে। তুমি একটু ওই আমি যে স্টাইলে পড়িয়েছি ওই স্টাইলে পড়ে টেক্সট প্যানাসিয়া বই থেকে তুমি বিশ্লেষণ করো, দেখবে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? এগুলা করো ভাইয়া। দেখো তুমি সেকেন্ড টাইমার, তোমাকে এই বেসিক শেষ করাই দিয়েছি, এখন প্রশ্ন বিশ্লেষণ চলছে, তোমাকে কি এখনো কি চোখে আঙুল দিয়ে ধরে আরো কি দেখানো দরকার আছে? অলরেডি ইংলিশের প্রায় 40টার প্রায় 45 না 50টার মতো ক্লাস নিয়ে ফেলেছি, আর কত ক্লাস নিব? ক্লাস আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু ভাই এখন তো তোমার নিজের মতো করে একটা গুছিয়ে ফেলেছো, তুমি এই গুছানো যে পড়াশোনা করো এখন, ব্যাস পারবা ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? তুমি কিন্তু এখন বুঝে ফেলেছো সবকিছু, বুঝে ফেলেছো, তোমার না বোঝার কিচ্ছু নাই এখন। তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ওই বিশ্ববিদ্যালয়ের বিগত 5 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে সাজেশন তৈরি করে যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসছে বাস ওগুলা ক্লিয়ার করো। তুমি দেখো বিগত 5 বছরে ওখান থেকে লিটারেচার থেকে প্রশ্ন হয়েছে কিনা, যদি হয়ে থাকে তার মানে অবশ্যই তোমার এবছর লিটারেচার থেকে প্রশ্ন হবে। তুমি দেখো এখানে প্যাসেজ থেকে প্রশ্ন আসছে কিনা, যদি প্যাসেজ থেকে আসে বিগত 5 বছরে তাহলে বুঝবে এখানে প্যাসেজ থেকে প্রশ্ন হবে। তুমি দেখো এখানে ফার্স্ট পেপার থেকে বিগত 5 বছরে কেমন প্রশ্ন করেছে, বেশি না কম নাকি মিডিয়াম, তার মানে এবছর ওরকমই করবে। এক কথায় বিগত 5 বছরের প্রশ্নকে মানদণ্ড ধরে বিশ্লেষণ করে একটা সাজেশন তৈরি করে বাস পড়তে থাকো, এবং 10ম থেকে 49তম বিসিএস এর কোশ্চেন কোনোভাবেই তুমি বাদ দিবা না, কারণ এখান থেকে তোমার অনেক প্রশ্ন হুবহু কমন পাবা, অনুরূপ কমন পাবা, যেটা আমি করে দিচ্ছি। আমি যতদূর সম্ভব যেতে থাকবো।
এই প্রাইভেট গ্রুপেও নিব, ফ্রিতেও নিতে পারি। যখন যেখানে ক্লাস নেই লেগে থাকো, ক্লাস করো ইনশাআল্লাহ। বিসিএস এর কোশ্চেন একদম একদম ঠাড়া মুখস্থ করে ফেলো, মানে বুঝে বুঝে মুখস্থ করে ফেলো, দেখো অনেক প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া, এখনো উল্টাপাল্টা করিও না, এখনো ফেসবুকিং, এখনো হোয়াটসঅ্যাপ মেসেজিং এসব বাদ দিয়ে পড়াশোনা করো, সবকিছু বাদ দিয়ে পড়াশোনা করো, বাবা মার মুখটাকে উজ্জ্বল করো। একবার ব্যর্থ হয়েছো, হ্যাঁ, আবার দ্বিতীয়বার সুযোগ পাইলা, কিন্তু এবার ব্যর্থ হইলে কোথায় যাবা? কোথায় যাবা? মেয়েরা শ্বশুর বাড়ি যাইতে হবে, বুঝতে পেরেছেন? একদম গাঢ় ধরে শ্বশুর বাড়ি পাঠাই দিবে, তখন দেখেন খেলাটা কেমন লাগে। হ্যাঁ, স্যার ওইটাই তো চাই আমি। তা যদি চাও তাহলে তো পড়াশোনা বাদ দিয়ে দাও। আর ছেলেরা সাবধান, সাবধান হয়ে যাও, উল্টাপাল্টা না করে পড়াশোনা করে ভালো করো। বেস্ট অফ লাক, দোয়া করি। কখনো কোনো প্রবলেম হলে আমাকে নক করিও, চেষ্টা করে সলভ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। সামনে খুলনা ইউনিভার্সিটির জন্য তোমাদের রিটেন আছে, খুলনা ইউনিভার্সিটি রিটেনের উপরেও ক্লাস নেবে ইনশাআল্লাহ। আগে বিসিএস এর কোশ্চেন আর একটু অ্যানালাইসিস করে একটা জায়গায় নিয়ে আসি, এরপরে ওটার উপরে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থেকো, দোয়া করিও। দেখা হবে নেক্সট মঙ্গলবারের ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।